তো আজকে আমরা কি করব? আজকে আমরা সার্ভার সাইড ট্র্যাকিং সম্বন্ধে জানবো। ঠিক আছে। তো এতদিন আমরা যে জিনিসটা করে এসেছি বা দেখে এসেছি সেটা হলো যে যেটাকে আমরা বলি ব্রাউজার সাইড ট্র্যাকিং। হ্যাঁ। তো আমরা এতদিন যেটা জিও4 এর সেট আপ করে আসলাম, ফেসবুক পিক্সেল সেট আপ করে আসলাম, এগুলো সব আমরা ব্রাউজার সাইড থেকে সেট আপ করে এসেছি। হ্যাঁ। কিন্তু আরো এক ধরনের সেট আপ করা যায় ট্র্যাকিং এর ক্ষেত্রে, সেটা হলো সার্ভার সাইড ট্র্যাকিং। ঠিক আছে। ওটা আমরা যেটা করে আসলাম এতদিন সেটা হলো ব্রাউজার সাইড ট্র্যাকিং। কিন্তু আরো একটা পার্ট আছে আমাদের ট্র্যাকিং এর, সেটা হলো যে সার্ভার সাইড ট্র্যাকিং। ঠিক আছে। সার্ভার সাইড ট্র্যাকিং কি, কেন প্রয়োজন হলো, ঠিক আছে, এগুলো আমরা এখন আজকে আলোচনা করব। ঠিক আছে। সার্ভার সাইড ট্র্যাকিংটা কেনই বা করবো, আমাদের ব্রাউজার সাইড ট্র্যাকিংটাই ছিল, তাহলে আমাদের সার্ভার সাইড ট্র্যাকিং এর প্রয়োজন কেন হলো? ঠিক আছে। বা এটা করলে আমরা কি লাভ পাবো বা কি বেনিফিট পাবো? ঠিক আছে। আচ্ছা, প্রথমে আমি একটু যদি চলে আসি প্রথমে যে আমাদের সার্ভার সাইড ট্র্যাকিং কি, হোয়াট ইজ সার্ভার সাইড ট্র্যাকিং। তো সার্ভার সাইড ট্র্যাকিং করার আগে আমাদেরকে বুঝতে হবে যে সার্ভার সাইড ট্র্যাকিং কি, আসলে এই জিনিসটা কি করে, কেমন করে কি কাজ করে না করে। হ্যাঁ। তো সার্ভার সাইড ট্র্যাকিং যদি আমাদেরকে বুঝতে হয় তাহলে এই পিকচারটা যদি আপনি ভালোভাবে বোঝেন তাহলে আপনি ভালোভাবে বুঝতে পারবেন। ঠিক আছে। প্রথমে আমি যদি চলে আসি যে আমাদের এখানে দেখেন লেখা আছে সার্ভার সাইড ট্র্যাকিং। ঠিক আছে। তো এই নামটার মধ্যে আপনি একটা দেখেন একটা কথা লেখা আছে, সেটা হলো এই সার্ভার। ঠিক আছে। এখন এই সার্ভার কথাটা অনেকেই শুনে থাকবেন বা অনেকেই প্রথমবার শুনছেন যে এই সার্ভার জিনিসটা কি। ঠিক আছে। তো প্রথমে এটাই আমরা একটু আলোচনা করি যে সার্ভার জিনিসটা কি, তারপর আমরা নয় বুঝবো যে সার্ভার সাইড ট্র্যাকিং কি। ঠিক আছে। আচ্ছা, সার্ভার আর কিছুই নয়, আপনার বাড়িতে যে যদি আপনার কাছে মনে করেন ডেস্কটপ থাকে, পিসি থাকে, তাহলে আপনার যে সিপিইউটা থাকে সেটা কিন্তু একটা সার্ভার হিসাবে আমরা গণ্য করতে পারি। অথবা যদি আমাদের আহ ল্যাপটপ থাকে, তা ল্যাপটপের মধ্যে যে আমাদের যেটা সিপিইউ থাকে বা সেন্ট্রাল প্রসেসিং ইউনিট যেটা থাকে, পার্টস গুলো, সেগুলোকে আমরা সার্ভার হিসাবে গণ্য করতে পারি। হ্যাঁ। তো সার্ভার আর কিছুই নয় যে একটা কম্পিউটার। হ্যাঁ। কিন্তু সেই সার্ভারের মানে কম্পিউটারের কি আছে, যেমন আমাদের যদি সিপিইউ তে আমরা ধরি, বা আমাদের কম্পিউটারে একটা মনিটর থাকে আর একটা সিপিইউ থাকে। ঠিক আছে। তো সিপিইউ এর মধ্যে কি কি থাকে, হার্ড ডিস্ক থাকে, র্যাম থাকে, এটাই হলো মেন দুটো কম্পোনেন্ট। আমাদের থাকে রম থাকে, আরো বিভিন্ন ইন্টারনাল কম্পোনেন্ট থাকে, কিন্তু আমরা বেশিরভাগ যে যে দুটো জিনিস নিয়ে আমরা ডিল করি, একটা হার্ড ডিস্ক থাকে যেখানে আমাদের বিভিন্ন জিনিসগুলো আমরা স্টোর করে রাখি। আর যেটা র্যাম থাকে সেটা হলো যে আমাদের আমাদের পুরো সিস্টেমটাকে চালনা করে র্যাম। ঠিক আছে। আর একটা এই জিনিস থাকে সেটা হলো সিপিইউ, যেটা সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। ঠিক আছে। যেটা আমরা বলি যে কোর i7 বা কোর i5। হ্যাঁ। বা ম্যাকের ক্ষেত্রে আমরা বলি যে M1 M2, হ্যাঁ, M3। ঠিক আছে। এই যে বিভিন্ন রকমের প্রসেসর, এই প্রসেসর থাকে, এই তিনটে জিনিস থাকে একটা সিপিইউর মধ্যে, মেন কম্পোনেন্ট। ঠিক আছে। আচ্ছা, এখন এই সার্ভার জিনিসটা তাহলে কি? তাহলে সার্ভারটা হলো যে আপনার বাড়িতে যে ডেস্কটপটা আছে, সেই ডেস্কটপে যদি মনিটরটা আমি তুলে ফেলে দেই, হ্যাঁ, তারপর যদি শুধু সিপিইউটা থাকে আপনার কাছে, তাহলে সেটা একটা সার্ভার। আপনি আপনার বাড়িতে নিজস্ব সিপিইউ কে একটা সার্ভার হিসাবে ইউজ করতে পারবেন। ঠিক আছে। তো সেরকম মনে করেন যে আপনার কাছে যে সিপিইউটা আছে, এরকম মনে করেন কোনো একটা জায়গা আছে, মনে করেন মনে করেন মনে করেন আমেরিকাতে, অথবা জার্মানিতে, অথবা ইন্ডিয়ায়, অথবা মনে করেন আহ, আহ, ইউরোপে, বা কোনো বিভিন্ন জায়গায় এরকম কিছু এরকম সিপিইউ রাখা আছে। ঠিক আছে। মনে করেন বিশাল বড় ওয়্যার হাউস আছে, ডেটা সেন্টার আছে বা ওয়্যার হাউস আছে, সেই জায়গায় এরকম অনেকগুলো সিপিইউ পর 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 করে রাখা আছে, এবং এই সিপিইউ গুলো একটার সঙ্গে আরেকটা কানেক্টেড আছে। তো এইরকম যখন আমাদের অনেকগুলো সিপিইউ এইভাবে পর 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 করে কানেক্টেড অবস্থায় থাকবে, বা এরকম অনেকগুলো সিপিইউ এক জায়গায় থাকবে, তো সেগুলোকে আমরা বলি সার্ভার। ঠিক আছে। এই সার্ভারটা আমরা আমাদের ব্রাউজারে, মানে আমাদের
কম্পিউটার চালনা করতে যেই হেল্প করে, ওই সার্ভারও কিন্তু এই একই জিনিসই কাজ করে। সেখানেও র্যাম থাকে, সেখানেও আপনার হার্ড ডিস্ক থাকে, সেখানেও আপনার সেন্ট্রাল প্রসেসিং ইউনিট থাকে, ঠিক আছে? সবই ওখানে থাকে। তো ওখানে শুধু মনিটরটা থাকে না। আমরা আমাদের বাড়িতে যখন পিসি চালাই তখন আমাদের একটা মনিটর থাকে, যে মনিটরে আমরা জিনিসপত্র দেখতে পারি। কিন্তু ওই সার্ভারে আপনি কিন্তু কোনো মনিটর পাবেন না। বাকি যে আমাদের সেন্ট্রাল প্রসেসিং ইউনিটটা থাকে সেটা ওখানে আমাদের থাকে। এখন আপনার মনে হতে পারে রাহি ভাই, সার্ভারটা কি আমরা মনে করেন আমাদের গোটা বিশ্বে কি একটা জায়গায় সার্ভার আছে? আমি বলবো যে না। আপনি এই গোটা বিশ্বে বিভিন্ন জায়গায় বিভিন্ন লোকেশনে এরকম সার্ভার আছে। হ্যাঁ, সার্ভার মানে হলো এরকম মনে করেন বিভিন্ন কোম্পানি যারা এরকম সার্ভিস প্রোভাইড করে থাকে, মেইনলি যেমন গুগল ক্লাউড, তারপর হলো মাইক্রোসফট, এরা যে বিভিন্ন রকমের সার্ভিস প্রোভাইড করে থাকে, বা যে হোস্টিং কোম্পানিগুলো তারা যে সার্ভিস প্রোভাইড থাকে, তাদের কিছু কি থাকে এরকম ডেটা সেন্টার থাকে। হ্যাঁ, যেই ডেটা সেন্টারে এই সার্ভার গুলো থাকে। তো তাদের গোটা বিশ্ব জুড়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন লোকেশনে তাদের এরকম একটা বিশাল বড় ওয়্যার হাউসের মতো জিনিস আছে। মনে করেন বিশাল বড় একটা গুডাউন, ঠিক আছে? ওই গুডাউনের মধ্যে এরকম এরকম লম্বা 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 কিছু কিছু জিনিস দাঁড় করানো আছে। এখানে বিভিন্ন রকমের আপনার হার্ড ডিস্ক, র্যাম সবকিছু এখানে আছে, ঠিক আছে? তো এইগুলোকে আমরা কিন্তু সার্ভার বলে থাকি, ঠিক আছে? তো এটা আমাদের বিশ্বে কিন্তু একটা জায়গায় নেই, এরকম বিশ্বের গোটা বিশ্ব জুড়ে বিভিন্ন জায়গায় আছে, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা বুঝলাম তো রাহি ভাই, ঠিক আছে, বুঝলাম, আমি সার্ভার জিনিসটা বুঝেছি, যে সার্ভার হলো কিছুই নয়, আমার বাড়িতে যেই সিপিইউটা আছে, আমরা যেটাকে সিপিইউ বলি, সেটাই একটা সার্ভার। আপনি ওটাকেও সার্ভার হিসাবে কাজ করাতে পারেন। আপনার বাড়িতে যদি একটা মনে করেন অকেজো একটা সিপিইউ বা একটা সিপিইউ আছে এক্সট্রা, বা এটা পড়ে আছে, আপনি কাজে লাগান না, তো সেই সিপিইউটাকে অ্যাজ এ সার্ভার হিসাবে আপনি কিন্তু ইউজ করতে পারেন। কিন্তু আপনার বাড়িতে যে সিপিইউটা আছে তার পাওয়ার খুবই কম। কেন কি, তার একটা লিমিটেশন আছে। তার হয়তো আহ র্যাম মনে করেন 4 জিবি র্যাম আছে, অথবা আপনার হার্ড ডিস্ক আছে হয়তো 500 জিবি, অথবা 1 টিবি, যাই হোক। আর মনে করেন সিপিইউ আছে মনে করেন হলে ইন্টেল i5, i7, বা যাই হোক একটা প্রসেসর ইউনিট আছে, সেটা কিন্তু লিমিটেড। কিন্তু এই যে বিভিন্ন জায়গায় যে আমরা সার্ভারটা বলছি, যে বিভিন্ন লোকেশনে সার্ভার আছে, সেখানে কিন্তু এরকম একটা জিনিস নয়, এরকম লক্ষ 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 সার্ভার ওদের ওখানে আছে। তো ওদের ওখানে কিন্তু সেই পাওয়ারটা অনেক বেশি, ঠিক আছে? তো ওখানে যদি মনে করেন আপনার 100টা সিপিইউ পর পর এরকম আছে, মনে করেন একটা উদাহরণ হিসেবে আমি আপনাদের বলছি, যে 100টা সিপিইউ তো মনে করেন 100টা সিপিইউ এরও বেশি থাকে। কিন্তু আপনি মানে অ্যাজিউম করেন যে হ্যাঁ, দেখেন মনে করেন আপনার এখন একটা জায়গা আছে, সেই জায়গায় মনে করেন পরপর এরকম 100টা সিপিইউ আছে। তখন এই 100টা সিপিইউ এর ক্ষমতা আর আপনার বাড়িতে যে একটা সিপিইউ আছে তার ক্ষমতার মধ্যে অনেক ডিফারেন্স। কেন কি, ওই 100টা সিপিইউ অনেক কিছু পাওয়া অনেক বেশি পাওয়ারফুল, আর আপনার যে বাড়িতে সিপিইউ আছে সেটা কম পাওয়ারফুল, তার কিছু লিমিটেশন আছে। তাই জন্য আমরা আমাদের বাড়ির যে সিপিইউটা আছে সেই সিপিইউটা কিন্তু অ্যাজ এ সার্ভার ইউজ করতে পারি, কিন্তু সেটার কিছু লিমিটেশন থাকবে, বা কিছু তার পারফরমেন্স সেরকম হবে না। তো সেরকম আমাদের এই সার্ভার গুলো আমরা কি করি, বিভিন্ন কোম্পানি থেকে রেন্ট করতে পারি বা নিতে পারি, ঠিক আছে? এই সার্ভারে আমরা বিভিন্ন জিনিস হোস্ট করতে পারি। যেমন আমাদের ওয়েবসাইট যখন হোস্ট করি, তখনও আমাদের কিন্তু এরকম সার্ভারেই আমাদের ওয়েবসাইটটা হোস্ট হয়। যেমন আমরা বিভিন্ন যে হোস্টিং কোম্পানি থেকে আমরা বিভিন্ন হোস্টিং কিনি, যে আমরা হোস্টিঙ্গার আছে, আরো বিভিন্ন ডিজিটাল ওশেন আছে, আরো অনেক হোস্টিং কোম্পানি আছে। তো তারা কি করে, এরকম আমাদের হোস্টিং প্রোভাইড করে, এরকম সার্ভার প্রোভাইড করে, যে সার্ভারে আমরা কি করি, আমাদের ওয়েবসাইট গুলো হোস্ট করি, ঠিক আছে? তাহলে সেইগুলো হলো আমাদের সার্ভার। আচ্ছা, তাই ভাই বুঝলাম যে আমাদের এরকম আমাদের বাড়িতে যে সিপিইউ আছে সেই সিপিইউটাই মনে করুন অনেক পরিমাণে যদি কোনো একটা জায়গায় একসঙ্গে থাকে, এবং ওগুলো যদি ইন্টার কানেক্টেড থাকে, তাহলে সেটাকে আমরা সার্ভার বলবো। তো এরকম সার্ভার আমাদের বিশ্বে অনেক আছে, বিভিন্ন লোকেশনে। আচ্ছা, ভালো কথা। তাহলে এই সার্ভার কথাটা আমরা বুঝলাম, তাহলে এবার আমরা বুঝি যে হোয়াট ইজ সার্ভার সাইড ট্র্যাকিং। তাহলে আমার এই কথাটার মধ্যেই প্রথমে সার্ভার চলে এসেছে, তার মানে আমাকে এই ট্র্যাকিংটা করতে গেলে, সার্ভার সাইড ট্র্যাকিংটা করতে গেলে আমাকে নিশ্চয়ই এই কথাটার মাধ্যমে আমি বুঝতে পারছি যে সার্ভার কিছু ইনভলভমেন্ট থাকবে। মানে সার্ভার কথাটা আমার মধ্যে এই কথাটার মধ্যে এসছে, তার মানে আমি বুঝবো যে হ্যাঁ, আমার এই ট্র্যাকিংটা করতে গেলে নিশ্চয়ই আমাকে কোনো না কোনো ভাবে আমাকে কিছু সার্ভারের রিলেটেড কিছু হবে। তাহলে এই জায়গাটা সার্ভার সাইড ট্র্যাকিং বললো কেন? নাহলে তো এই সার্ভার কথাটা ইউজ করার কোনো প্রয়োজনই ছিল না, এমনি অন্য কিছু বলতে পারতো।
তাহলে সার্ভার সাইড ট্র্যাকিং যখন নিশ্চয়ই বলেছে, তার মানে এই ট্র্যাকিংটা করতে গেলে আমাকে সার্ভারের কিছু হেল্প লাগবে, বা আমাদের সার্ভার ইনভলভ হবে এই ট্র্যাকিং এর মধ্যে। আচ্ছা, ওকে। এইবার আমরা বুঝি যে সার্ভার সাইড ট্র্যাকিংটা কেমন করে কাজ করে। আচ্ছা, এই পিকচারটা একটু ভালোভাবে লক্ষ্য করেন, ঠিক আছে? তো এই পিকচারটা যদি আপনি ভালোভাবে লক্ষ্য করেন তাহলে দেখবেন যে, মনে করেন এটা আমাদের একটা ওয়েবসাইট। আচ্ছা, ভালো ওয়েবসাইট। এখন আমাদের ইউজার আমাদের ওয়েবসাইটে এসে এসে বিভিন্ন রকমের ইভেন্ট করছে, ঠিক আছে? আচ্ছা, ভালো কথা, ইভেন্ট করছে। এখন এই ইভেন্ট গুলো আমরা কার মাধ্যমে এতদিন ক্যাপচার করলাম? জিটিএম এর মাধ্যমে ক্যাপচার করলাম। আর জিটিএম এর মাধ্যমে আমরা সেই ইভেন্ট গুলোকে বিভিন্ন প্ল্যাটফর্মের কাছে সেন্ড করেছি। যদি জিএ4 এর কাছে সেন্ড করেছি তো জিএ4 এর কাছে, যদি আমরা ফেসবুকের কাছে সেন্ড করেছি, এই দুটো প্ল্যাটফর্মের কাছে আমরা সেন্ড করেছি, ঠিক আছে? বিভিন্ন ইভেন্ট গুলো আমরা সেন্ড করেছি। আচ্ছা, ভালো কথা। তো সেরকম আমাদের সার্ভার সাইডের ক্ষেত্রেও আমরা কিন্তু এই ইভেন্ট গুলো আমাদের বিভিন্ন প্ল্যাটফর্মের কাছে সেন্ড করব। যে অ্যানালিটিক্স প্ল্যাটফর্ম হতে পারে, অ্যাড প্ল্যাটফর্ম হতে পারে, মানে জিও4 হতে পারে, ফেসবুক পিক্সেল হতে পারে, টিকটক হতে পারে, আরো বিভিন্ন যত অ্যাড প্ল্যাটফর্ম আছে তাদের কাছে সেন্ড করব। কিন্তু তার মধ্যে একটা কিন্তু আছে এখানে। তার মধ্যে হলো যে এখানে আমাদের ডেটাটা বা আমাদের যে ইভেন্ট আমরা সেন্ড করব, সেটা ডাইরেক্টলি আপনার ব্রাউজার থেকে সেন্ড হবে না। আপনার ব্রাউজার থেকে একটা অন্য একটা জায়গায় যাবে, তারপর সেই জায়গা থেকে সেই ডেটাগুলো আপনার বিভিন্ন অ্যানালিটিক্স প্ল্যাটফর্ম অথবা অ্যাড প্ল্যাটফর্ম এই জায়গায় যাবে। ঠিক আছে? তাহলে আগে আমাদের কি হচ্ছিল, যেটা আমরা এতদিন করে আসছিলাম, যে আমাদের ভিজিটার আমাদের ওয়েবসাইটে আসলো, আসার পর সে বিভিন্ন রকমের ইভেন্ট করছে, সেগুলো আমরা জিটিএম দিয়ে কালেক্ট করছি, কালেক্ট করার পর সেগুলো আমরা বিভিন্ন ট্র্যাকিং প্ল্যাটফর্মে পাঠিয়ে দিচ্ছি। কিন্তু সার্ভার সাইড ট্র্যাকিং এর ক্ষেত্রে যদি আমরা একটু দেখি, যে দেখেন এখানেও সেই একই জিনিস ঘটছে, যে আমাদের ওয়েবসাইটে ইউজার আসছে এবং সেই ইভেন্ট গুলো আমরা জিটিএম এর মাধ্যমে ক্যাপচার করছি। কিন্তু ক্যাপচার করার পর দেখেন মাঝখানে একটা লেয়ার চলে এসছে। কি লেয়ার চলে এসছে? যে আমাদের ওয়েবসাইট এবং যেই প্ল্যাটফর্মের কাছে আমরা ডেটা পাঠাচ্ছি তার মাঝখানে একটা লেয়ার চলে এসছে। কিসের লেয়ার? তো হলো এইটা হলো সেই সার্ভারের লেয়ার। যে জিনিসটা আমরা এতক্ষণ বুঝলাম যে সার্ভার জিনিসটা কি। তাহলে এখানে আমার একটা সার্ভারের লেয়ার আছে, মানে দুটো লোক আছে দুই সাইডে। এই সাইডে আমার একটা লোক আছে, আর এই সাইডে আমার এখানে লোক আছে। এই লোকটা কিছু ডেটা এই লোকটার কাছে পাঠাবে, কিন্তু তার এই পাঠানোটার মাঝখানে একজন তৃতীয় ব্যক্তি চলে এসেছে। সেই ব্যক্তিটা হলো আমাদের সার্ভার, ঠিক আছে? এই সার্ভারটা কেন আসলো বা এই সার্ভারটা এসে কেমন করে আমাদের হেল্প করবে সেটা আমরা দেখছি। কিন্তু আমরা এখন মনে রাখি যে হ্যাঁ, আমরা আগে আমাদের ওয়েবসাইট থেকে আমাদের ডেটাগুলো ডাইরেক্টলি বিভিন্ন অ্যাড প্ল্যাটফর্ম বা অ্যানালিটিক্স প্ল্যাটফর্মের কাছে চলে যাচ্ছিল। কিন্তু এখন কি হবে, যে আমাদের ডেটাগুলো ডাইরেক্টলি ওই অ্যানালিটিক্স প্ল্যাটফর্ম বা অ্যাড প্ল্যাটফর্মের কাছে যাবে না। তার মাঝখানে একটা লেয়ার চলে এসছে, সেটা হলো সার্ভার। সেই সার্ভারের কাছে আসবে, আসার পর সেটা ওই প্ল্যাটফর্ম বা অ্যানালিটিক্স প্ল্যাটফর্ম বা অ্যাড প্ল্যাটফর্মের কাছে যাবে। তাহলে এই যে আপনি এই সার্ভারটা আপনি আছে, ঠিক আছে? আচ্ছা, এখন এই সার্ভারটা আপনি কেমন করে কি করবেন, ঠিক আছে? তো এই সার্ভারটা আপনি বিভিন্ন কোম্পানি আছে, ওদের কাছ থেকে আপনি রেন্ট করতে পারেন, ঠিক আছে? যে আপনি মনে করেন মান্থলি কিছু ফি দিতে হবে। মান্থলি ফি দিলে ওরা কি করবে, সার্ভারের একটা পার্ট বা অংশ আপনাকে দিয়ে দিবে। ওই পার্টে আপনি যে কোনো কিছু রাখতে পারবেন, হোস্ট করতে পারবেন বা কিছু করতে পারবেন, ঠিক আছে? মানে ওই জিনিসটা আপনাকে ডেডিকেট করে দেওয়া হবে। তার জন্য আপনাকে মান্থলি একটা পেমেন্ট ওই কোম্পানিকে আপনাকে প্রোভাইড করতে হবে। তো সেরকম আমরা কিন্তু বিভিন্ন কোম্পানির কাছ থেকে আমরা কিন্তু সার্ভার এইভাবে রেন্ট করতে পারি, ঠিক আছে? এখন এই জিনিসটা কি শুধু আমি রেন্ট করেই করতে পারি? না, আপনি যদি চান যে আপনি আপনার বাড়িতে একটা হোম সার্ভার তৈরি করবেন, সেটাও পারেন। কিন্তু সেটা অনেক কস্টলি, ঠিক আছে? কেন কস্টলি? কেন কি, এই যে আপনাকে প্রত্যেকটা জিনিস কিনতে হবে, তারপর এইগুলো জিনিস চালাতে গেলে প্রত্যেক দিন আপনার ইলেকট্রিসিটি বিল পড়বে। আপনার আবার এই মধ্যে এই জিনিসটাকে সঠিকভাবে চালানোর জন্য আপনাকে মেনটেনেন্স একটা খরচা লাগবে। কেন কি, আপনার যদি একটা জিনিস খারাপ হয়ে যায় তাহলে তো পুরো সার্ভারটাই ডাউন হয়ে যাবে। তাহলে এই যে বিভিন্ন ধরনের প্রবলেম, এই প্রবলেম গুলোকেই যেন মানুষজন যেন না ফেস করে, তাই জন্য মানুষজন প্রেফার করে যে হ্যাঁ, আমি একটা কোনো থার্ড পার্টি লোক আছে যারা এই সব জিনিসগুলো মেনটেন করে, তাদের কাছ থেকে আমি একটা সার্ভারে
পেমেন্ট করব, আর সার্ভারের কিছু অংশ আমি ওখান থেকে রেন্ট করে নেব। তাহলে আমাকে এই ঝামেলাগুলো পোয়াতে হবে না, যে আমার ইলেকট্রিসিটি বিল, এটা মেনটেনেন্স, হ্যাঁ, কোনো জায়গায় অসুবিধা হয়ে গেলে সেগুলো ঠিকঠাক করা, সেগুলো ওই কোম্পানি করছে, আমাকে শুধু ওগুলো নিয়ে মাথা ব্যথা করতে হবে না, ঠিক আছে? তাহলে আমার কাছে কিন্তু দুটোই অপশন আছে। কিন্তু প্রেফারেবলি এখন সবাই এই, মনে করেন, নিজে থেকে কেউ কিন্তু সার্ভার তৈরি করে না, কিন্তু এক সময় ছিল, অনেক দিন আগে, যখন মানুষজন নাম বিভিন্ন বড় কোম্পানিরা নিজেদের নিজেদের সার্ভার মেনটেন করতো। কিন্তু এখন যেহেতু ক্লাউডের যুগ চলে এসেছে, সবাই এরকম থার্ড পার্টি কোনো কোম্পানির কাছ থেকে এরকম সার্ভার রেন্ট করে। ঠিক আছে, আচ্ছা। ওকে, বুঝলাম। আচ্ছা, তাহলে রাহি ভাই, আমি বুঝলাম যে আমাদের সার্ভার সাইড ট্র্যাকিং এর মানে ট্র্যাকিং এ কি হলো, যে মাঝখানে একটা লেয়ার চলে এসেছে। সেই লেয়ারটা হলো একটা সার্ভারের লেয়ার, যে সার্ভারটা আমরা বিভিন্ন কোম্পানির কাছ থেকে রেন্ট করতে পারি। হ্যাঁ, মান্থলি বেসিসে বা ইয়ারলি বেসিসে আমি রেন্ট করতে পারি। আচ্ছা, ভালো কথা। এইবার আমি রাহি ভাই এটা বুঝলাম সার্ভার সাইড কি, ঠিক আছে। কিন্তু আমরা যে এতদিন জিনিসটা করে আসলাম, যে আপনি যে আমাদের শিখালেন জিএফ এর কাছে কেমন করে ডেটা পাঠাবো, ফেসবুক পিক্সেল দিয়ে আমরা ফেসবুকের কাছে কেমন করে ডেটা পাঠাবো, এই যে জিনিসগুলো শিখে আসলাম, তো ওই জিনিসটা আর আমাদের এখন যে সার্ভার সাইড ট্র্যাকিং করব, এর মধ্যে কি ডিফারেন্সটা কোথায় তৈরি হচ্ছে, সেটা আমাকে একটু বোঝান। আচ্ছা, তাহলে আমি যদি এই পিকচারটা একটু আপনারা আবার যদি ভালোভাবে বোঝেন যে ডিফারেন্সটা কোথায়, দেখেন। যদি আমি ব্রাউজার সাইট ট্র্যাকিং কে কনসিডার করি, এই যে দেখেন যে লেখা আছে ব্রাউজার সাইট, তা ব্রাউজার সাইট ট্র্যাকিং এ আপনার মানে ডেটা ফ্লোটা কেমন করে হয় সেটা আপনি একটু মনোযোগ দিয়ে শোনেন, যে ডেটা যেখান থেকে স্টার্ট হচ্ছে আবার যে জায়গায় পৌঁছাচ্ছে, তাহলে স্টার্টিং থেকে এন্ড অবধি কেমন করে ডেটাটা যাচ্ছে সেটা ভালোভাবে বোঝেন, ঠিক আছে। আচ্ছা, স্টার্টিং হচ্ছে কোথায়, ডেটাটা কোথা থেকে জেনারেট হচ্ছে, ডেটাটা বা ইভেন্টটা কোথা থেকে জেনারেট হচ্ছে, সেটা হলো যে আপনার ওয়েবসাইটে যদি কোনো একটা ইউজার ভিজিট করে, ঠিক আছে, তাহলে আপনার ডেটাটা জেনারেট হওয়ার সোর্স কোথায়, আপনার ওয়েবসাইট। আচ্ছা, তাহলে আমার ওয়েবসাইটে একজন ইউজার ভিজিট করলো, করার পর সে কি করলো, কিছু ইভেন্ট করছে। ইভেন্ট মানে যে কোনো ইন্টারাকশন সে ওয়েবসাইটের সঙ্গে করছে। সেটা হতে পারে ক্লিক ইন্টারাকশন, অথবা স্ক্রল ইন্টারাকশন, অথবা যে কোনো কিছু ইন্টারাকশন করছে। আচ্ছা, নাই ভাই, বুঝলাম ইন্টারাকশন করছে। এখন এই যে ইন্টারাকশন করছে, এই ইন্টারাকশন রিলেটেড ডেটা গুলো, বা আমরা এটাকে যদি জিটিএম এর ভাষায় বা আমাদের ট্র্যাকিং এর ভাষায় বলি, যে এই যে ইভেন্ট গুলো আমার ওয়েবসাইটে হচ্ছে, সেই ইভেন্ট এবং ইভেন্ট রিলেটেড ডেটা গুলো আমরা কি করছি, জিটিএম এর মাধ্যমে ক্যাপচার করছি। কেন, আমাদের এই ওয়েবসাইটের মধ্যে আমরা জিটিএম টাকে অ্যাড করে দিয়েছি। আচ্ছা, ভালো কথা। জিটিএম এর মাধ্যমে ওই ইভেন্ট গুলোকে আমরা ক্যাপচার করলাম, করার পর আমরা কি করছি, ওই ডেটাটাকে ডাইরেক্টলি আমাদের কোনো অ্যাড প্ল্যাটফর্ম বা অ্যানালিটিক্স প্ল্যাটফর্মের কাছে সেন্ড করে দিচ্ছি। ঠিক আছে, ডাইরেক্টলি একদম আপনার ওয়েবসাইট থেকেই আপনার এই ডেটাগুলো ডাইরেক্টলি আপনার কোথায় যাচ্ছে। যদি আমরা অ্যানালিটিক্স জিএফ এর কাছে পাঠাতে চাই, তাহলে জিএফ এর কাছে ডাইরেক্টলি চলে যাচ্ছে। অথবা আমরা যদি কোনো অ্যাড প্ল্যাটফর্মের কাছে, যদি ফেসবুক পিক্সেল এর কাছে পাঠাতে চাই, তাহলে ফেসবুক পিক্সেলের মাধ্যমে আমরা ফেসবুকের কাছে পাঠিয়ে দিচ্ছি। তাহলে এই জায়গায় ডেটা ফ্লোটা কি হলো, আমার ওয়েবসাইটে আসলো একজন, আসার পর একটা ইভেন্ট করলো, ওই ইভেন্টটাকে আমি জিটিএম এর মাধ্যমে ক্যাপচার করলাম, করার পর আমি ডাইরেক্টলি আমার জিটিএম থেকে ডেটাটা কার কাছে পাঠিয়ে দিচ্ছি, ওই অ্যানালিটিক্স প্ল্যাটফর্ম অথবা অ্যাড প্ল্যাটফর্মের কাছে আমি ডাইরেক্টলি পাঠিয়ে দিচ্ছি। এইটা হলো ব্রাউজার সাইডের ডেটা ফ্লো, মানে ডেটাটা এইভাবে যায়। আচ্ছা, ভালো কথা। এই ব্রাউজার সাইডটা আমি বুঝলাম, ঠিক আছে। তাহলে সার্ভার সাইডে কি ডিফারেন্স আসলো, সার্ভার সাইডে আমরা কেন ডেটা ফ্লোটা কেমন করে ঘটছে। আচ্ছা, এবার আমাদের যদি সার্ভার সাইডে ডেটা ফ্লোটা আপনাকে বুঝতে হয়, তাহলে ওই সেম আমাদের কি বুঝতে হবে, যে ডেটাটা কোথা থেকে জেনারেট হচ্ছে এবং শেষ পর্যন্ত কোন জায়গায় গিয়ে পৌঁছাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে ডেটাটা জেনারেট হচ্ছে বা ইভেন্টটা জেনারেট হচ্ছে কোথায়, যখন কোনো ইউজার আমার ওয়েবসাইটে ভিজিট করলো, করার পর সে কি করছে, বিভিন্ন রকমের ইভেন্ট করছে। আচ্ছা, ভালো কথা। এখন ওই ইভেন্ট গুলোকে আমরা কি করছি, আমাদের জিটিএম এর মাধ্যমে সেই ইভেন্ট গুলোকে ক্যাপচার করছি। করার পর আমরা কি করছি, এখন এই ডেটাটা ডাইরেক্টলি এই অ্যাড প্ল্যাটফর্ম অথবা যে অ্যানালিটিক্স প্ল্যাটফর্ম এর কাছে পাঠাবো না, সার্ভার সাইডের ক্ষেত্রে। তাহলে আগে কোথায় পাঠাবো,
তাহলে আমাদের এই জায়গায় যখন আমরা জিটিএম এর মাধ্যমে ইভেন্ট গুলো ক্যাপচার করছি, করার পর সেই ডেটাটা কি করব, আমাদের সার্ভারে পাঠাবো, যেই সার্ভারটা আমরা কোনো থার্ড পার্টি কোম্পানির কাছ থেকে রেন্ট করেছি, যার জন্য মান্থলি আমি তাকে টাকা পে করছি। তাহলে আমার ডেটাটা কোথায় আসছে? আমি জিটিএম এর মাধ্যমে যে ইভেন্ট গুলো ক্যাপচার করছি, সেই ডেটাটা আমরা জিটিএম এর মাধ্যমে কি করব, প্রথমে আমাদের সার্ভারের কাছে পাঠাবো। আচ্ছা, আমাদের সার্ভারের কাছে যখন আমরা পাঠিয়ে দিলাম, তারপর আমাদের সার্ভার থেকে আমরা ডেটাটা আবার কি বিভিন্ন অ্যানালিটিক্স প্ল্যাটফর্ম অথবা অ্যাড প্ল্যাটফর্মের কাছে পাঠাবো। তার মানে আমার এই জায়গায় কি হলো, যে আমার একটা মাঝখানে একটা লেয়ার তৈরি হলো। মানে আমার ডাইরেক্টলি ব্রাউজার সাইডের ক্ষেত্রে আমাদের কি হচ্ছিল, আমাদের ওয়েবসাইট থেকে ডেটাটা ডাইরেক্টলি কোনো অ্যাড প্ল্যাটফর্ম বা অ্যানালিটিক্স প্ল্যাটফর্মের কাছে যাচ্ছিল। কিন্তু সার্ভার সাইডের ক্ষেত্রে কি হবে, আমাদের ওয়েবসাইট থেকে ইভেন্টের ডেটাগুলো ডাইরেক্টলি এই অ্যাড প্ল্যাটফর্ম বা অ্যানালিটিক্স প্ল্যাটফর্মের কাছে যাবে না। প্রথমে ডেটাটা কি করবে, আমাদের যে সার্ভারটা আমরা রেন্ট করেছি সেই সার্ভারের কাছে ডেটাটা আসবে। তারপর আমাদের সার্ভার থেকে আমরা ডেটাটা কার কাছে পাঠাবো, আমরা যেমন করে অ্যাজ ইউজুয়াল যদি অ্যানালিটিক্স এর কাছে পাঠাতে চাই, অ্যানালিটিক্স এর কাছে পাঠাবো। যদি ফেসবুকের কাছে পাঠাতে চাই, ফেসবুকের কাছে পাঠাবো। যদি টিকটকের কাছে পাঠাতে চাই, টিকটকের কাছে পাঠাবো। পিন্টারেস্টের কাছে পাঠাতে চাই, পিন্টারেস্টের কাছে পাঠাবো। যদি স্ন্যাপচ্যাটের কাছে পাঠাতে চাই, তাহলে স্ন্যাপচ্যাটের কাছে পাঠাবো। তাহলে আমার এই জায়গায় এই দুটোর মধ্যে মেন ডিফারেন্সটা হলো এই মাঝখানের লেয়ারটা। ব্রাউজার সাইডের ক্ষেত্রে এই লেয়ারটা ছিল না, আর সার্ভার সাইডের ক্ষেত্রে এই লেয়ারটা আছে। এটা কিসের লেয়ার? একটা সার্ভারের লেয়ার। ঠিক আছে, এই সার্ভারটা কার সার্ভার? এটা আমি অ্যাজ এ বিজনেস ওনার, ঠিক আছে, আমার যে যে ওয়েবসাইটটা চালাচ্ছে সে কিন্তু এই সার্ভারটা রেন্ট করবে, এবং এই সার্ভারে আমরা এই ডেটাটা পাঠাবো। নেট নেট নিচ্ছে। প্রথমে আমরা এই সার্ভারে ডেটাটা পাঠাবো, তারপর আমরা এই সার্ভার থেকে ডেটাটা আবার বিভিন্ন অ্যানালিটিক প্ল্যাটফর্ম বা অ্যাড প্ল্যাটফর্মের কাছে আমরা পাঠাবো। ঠিক আছে। আচ্ছা, তাহি ভাই, আমি এটা বুঝলাম আমি যে ব্রাউজার সাইডে আমাদের ডেটাটা কি হচ্ছিল, ডাইরেক্টলি ওয়েবসাইটের কাছ থেকে ডাইরেক্টলি অ্যানালিটিক্স প্ল্যাটফর্ম বা অ্যাড প্ল্যাটফর্মের কাছে চলে যাচ্ছিল। কিন্তু সার্ভার সাইডের ক্ষেত্রে আমরা একটু ডিফারেন্ট হয়ে গেল। সেটা হলো কি, ডাইরেক্টলি ওই ডেটাটা আমার ইভেন্ট এবং ইভেন্ট রিলেটেড ডেটাটা ডাইরেক্টলি এই জায়গায় যাচ্ছিল না। কি হয়ে যাচ্ছে, ডেটাটা প্রথমে আমার সার্ভারে আসছে, তারপর আমার সার্ভার থেকে সেটা কি করছে, ওই ফেসবুক বা জিএ4 বা টিকটক যার কাছে হোক তার কাছে যাচ্ছে। ঠিক আছে, তার মানে মাঝখানে এই জায়গায় আমরা একজনকে রেখেছি। ঠিক আছে, আচ্ছা, ভালো কথা। এইবার যদি এটাকে আপনি একটু রিয়েল লাইফ মানে এক্সাম্পলের সঙ্গে যদি আপনি একটু বোঝেন, বা আমরা যদি এই পিকচারটাকে একটু দেখি, বা আচ্ছা, এই পিকচারটা আসার আগে আমি একটু আরেকটু ভালোভাবে বলি। সেটা হলো যে আমরা এই মনে করেন ব্রাউজার সাইড আর সার্ভার সাইডটা যদি আমরা মানে ডিফারেন্সটা তো বুঝলাম, কিন্তু এখন অনেকের এই মনে প্রশ্ন হতে পারে যে রাহি ভাই, এই যে আপনি ব্রাউজার সাইট সার্ভার সাইট দুটোর মধ্যে কি ডিফারেন্স, সবই বুঝলাম, কিন্তু এই মাঝখানে এই লেয়ারটার প্রয়োজন হলো কেন? এই জায়গায় কি প্রবলেম ছিল যখন আমাদের ওয়েবসাইট থেকে ডাইরেক্ট ডেটাটা এই আমাদের অ্যানালিটিক্স প্ল্যাটফর্ম বা অ্যাড প্ল্যাটফর্মের কাছে যাচ্ছিল? তখন কি প্রবলেম, এমন কি প্রবলেম তৈরি হলো যে আমাদের মাঝখানে এই যে আমাদের একটা সার্ভার রেন্ট করার প্রয়োজন হলো? এটা তো আননেসেসারি। তো এটা আমরা কেন, আমি মাসে মাসে একটা কোম্পানিকে টাকা দিয়ে কেন একটা রেন্ট আমি হায়ার করব? ঠিক আছে, আমার তো মাসে মাসে সেখানে টাকা দিতে হচ্ছে। এমন কি প্রয়োজনীয়তা হয়ে পড়লো যে এই জায়গাটা আমাদের করতে হলো, বা সবাই এই জিনিসটা কেন করছে? ঠিক আছে, আচ্ছা, সেটা এবার আমরা বুঝি। আচ্ছা, এইবার দেখেন, যখন আমাদের এই ওয়েবসাইট থেকে ডেটাটা ডাইরেক্ট এক প্ল্যাটফর্ম বা এই অ্যানালিটিক্স প্ল্যাটফর্মের কাছে যাচ্ছিল, তখন কি হচ্ছিল, যে আমাদের যে ওয়ার্ল্ডের যে প্রাইভেসি রিলেটেড যে সংস্থাগুলো আছে, সেগুলো হলো যে যেমন মনে করেন জিডিপিআর, তারপর আপনার সিসিপিএ, ঠিক আছে, এই যে বিভিন্ন রকমের সংস্থাগুলো আছে, বা ইউরোপিয়ান ইউনিয়ন, ঠিক আছে, এরা কি করলো, যে এরা একটা জিনিস নোটিস করলো, যে কি হলো, যে আমাদের ওই আমাদের যে ইউজার আমাদের ওয়েবসাইটে আসছে, তাদের কিছু ডেটা ফেসবুক বা জিএ4
কি করছে, কালেক্ট করে ফেলছে। কিন্তু সেই ডেটাটা যে কালেক্ট করছে, সেই ডেটাটা কি ডেটা কালেক্ট করছে, সেটা কিন্তু একটা মানে ব্ল্যাক বক্স। মানে আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ যে আমাদের কন্টেন্ট আইডি যাচ্ছে, কন্টেন্ট নেম যাচ্ছে, কন্টেন্ট প্রাইস ভ্যালু যাচ্ছে, প্রাইস যাচ্ছে, সবই যাচ্ছে, সবকিছু আমরা দেখতে পাচ্ছি। কিন্তু তবুও কিন্তু আমাদের পিক্সেলটা যখন আমাদের ওয়েবসাইটে লোড হয়, ওই যে আমি একটা দেখেছিলাম বিশাল বড় লম্বা চওড়া কোড, এখন এই কোডের মাধ্যমে যে কি ডেটা কালেক্ট হচ্ছে সেটা কিন্তু আপনিও জানতে পারছেন না, আমিও জানতে পারছি না, ঠিক আছে। এবং এর জন্য কিন্তু একটা বিশাল প্রবলেম তৈরি হয়েছিল। কখন প্রবলেম তৈরি হয়েছিল, যে ইউএসএ তে একবার কি হচ্ছিল, ইলেকশন হচ্ছিল, ঠিক আছে। তখন কি হচ্ছিল, ডোনাল্ড ট্রাম্পের একটা হচ্ছিল, মানে ইলেকশন হচ্ছিল ওবামার মধ্যে আর ডোনাল্ড ট্রাম্পের মধ্যে। তো তখন কি হয়েছিল, একটা এলিগেশন এসেছিল ফেসবুকের বিরুদ্ধে। কে কি, যে ফেসবুক কি করেছিল, এই ইলেকশনটাকে ম্যানিপুলেট করার চেষ্টা করেছিল, এবং কি করেছিল যে ফেভার মানে মানুষজন যেন ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে, মানে ডোনাল্ড ট্রাম্পের পক্ষে ভোটটা দেয়। এই জন্য এই জিনিসটা ও ম্যানিপুলেট করার চেষ্টা করছিল ফেসবুক, ঠিক আছে। কিন্তু এই ম্যানিপুলেশনটা কেমন করে করছিল, এই ম্যানিপুলেশনটা এইভাবেই করছিল যে ও আমাদের পিক্সেল যে ওয়েবসাইটে কানেক্ট করা আছে, সেই পিক্সেল থেকে ওরা কি করছিল, কিছু ডেটা কালেক্ট করছিল, মানে আহ ইউজারের পারমিশন ছাড়াই, বা ইউজার জানেই না যে এমন কিছু ডেটা তার ওয়েবসাইট থেকে কালেক্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো এই জিনিসগুলো কিন্তু ঘটছিল। তখন কি করলো, এই আমাদের জিডিপিআর কি করলো, যে এই জিনিসটাকে আইডেন্টিফাই করতে মানে করলো, এবং সেটাকে নিয়ে অনেক একটা বিশাল বড় ইস্যু তৈরি হয়েছিল। এবং সেই জিনিসটা থেকে আমাদের কিন্তু একটা প্রাইভেসি ফোকাসড আমরা আহ সচেতনতায় চলে আসলাম, যে না, আমাদের এইরকম ভাবে কোনো কোম্পানি আমাদের ইউজারের ডেটা কিন্তু র্যান্ডমলি কালেক্ট করতে পারবে না। আচ্ছা, এরকম একটা জিনিস হলো, ঠিক আছে, এই একটা প্রবলেম, ঠিক আছে। 2 নাম্বার প্রবলেম কি তৈরি হলো, যে এই যে আমরা যখন মনে করেন ইউটিউবে অথবা ফেসবুকে যখন আমরা যাই, তখন দেখবেন আমাদেরকে আগে কি হতো, যে একদম মনে করেন ইররিলেভেন্ট অ্যাডে আমাদেরকে ভরিয়ে দেওয়া হতো। আমাদের ফেসবুক ফিডে গেলে বিভিন্ন রকমের অ্যাড, এই সেই এই ওই, একটা ওয়েবসাইটে গেলে আপনি মনে করেন একটা আর্টিকেল পড়তে গেছেন বা একটা কোনো ব্লগ পড়তে গেছেন, তো সেখানে দেখবেন 4-5টা অ্যাড আপনার সামনে পপ আপ হয়ে চলে আসতো। আগেকার কথা বলছি আমি, এখন নয়। আগেকার কথায় দেখবেন যে 4-5টা অ্যাড চলে আসতো, ওই অ্যাড ক্রস করতে করতে একটা ক্রস করলে আরেকটা চলে আসতো। এরকম হলে কি ইউজারের কিন্তু একটা এক্সপিরিয়েন্স নষ্ট হতো, এবং ইউজার কিন্তু এটা বিরক্ত ফিল করতো যে আমি এই অ্যাড গুলো দেখতে চাই না, তবুও আমাকে কেন এই অ্যাড গুলো দেখানো হচ্ছে, মানে আমার প্রেফারেন্সের কোনো ভ্যালুই নেই, ঠিক আছে। তখন কি হলো, কিছু লোক এরকম কি করলো, কিছু ক্রোম এক্সটেনশন তৈরি করার চেষ্টা করলো, যে আমরা যে বিভিন্ন রকম ক্রোম এক্সটেনশন ইউজ করি, সেরকম কিছু ক্রোম এক্সটেনশন তৈরি করার চেষ্টা করলো, যাদের মেন উদ্দেশ্য ছিল যে এই যে আমাদের বিভিন্ন অ্যাড গুলো আমরা দেখি, সেটা ফেসবুকে হতে পারে, ইউটিউবে হতে পারে, অথবা কোনো ওয়েবসাইটে গেলে যে আমরা ব্লগ বা আর্টিকেল পড়তে গেলে যে বিভিন্ন অ্যাডের পপ আপ গুলো আমাদের সামনে আসে, এই অ্যাড গুলোকে প্রিভেন্ট করা, বা এই অ্যাড গুলো যেন না লোড হয় সেরকম একটা ব্যবস্থা করা, ঠিক আছে। আচ্ছা, তো এই অ্যাড ব্লকার গুলো তখন ধীরে ধীরে পপুলার হতে শুরু করলো মানুষের মাঝখানে, যে আমি আমার একটা অ্যাড ব্লক ক্রোম এক্সটেনশন ইনস্টল করে নিচ্ছি, তাহলে আমি ইউটিউবে যখনই যাচ্ছি কোনো একটা ভিডিও দেখতে গেলে আমাকে আর অ্যাড দেখাচ্ছে না। আমার আগে না হলে কিন্তু আমার যে কোনো ভিডিও দেখতে যাই কিনা, প্রথমে আমাকে একটা 5 সেকেন্ডের অ্যাড দেখতেই হবে, না হলে আমি কিন্তু কোনো ভিডিও দেখতে পাচ্ছি না, ঠিক আছে। তো সেরকম ওই জিনিসগুলোতে মানুষের মধ্যে পপুলার হতে শুরু করলো, যে আচ্ছা এটাতে তো অনেক সুবিধা, যে আমাকে বারবার করে অ্যাড দেখতে হচ্ছে না, আমি ভালো আমার ইউজার এক্সপিরিয়েন্সটা ইমপ্রুভ হচ্ছে, ঠিক আছে। এরকম অ্যাড ব্লকার গুলো ধীরে ধীরে পপুলার হতে শুরু করলো। তখন কি করলো, অ্যাড ব্লকাররাও কিন্তু একটা ফিচার নিয়ে আসলো, যে কি ফিচার, যে আপনার ওয়েবসাইটে, মানে আপনি যে ওয়েবসাইটে ভিজিট করছেন, সেই ওয়েবসাইটে যদি কোনো ট্র্যাকিং রিলেটেড জিনিসপত্র ইনস্টল করা থাকে, তাহলে এই অ্যাড ব্লকাররা কি করবে, ওই ট্র্যাকিং রিলেটেড জিনিসপত্রগুলোকে প্রিভেন্ট করবে। এতে কি হবে, যে ওই যারা আপনার ফেসবুক পিক্সেল ইনস্টল করে রেখেছে অথবা জিএফও ইনস্টল করে রেখেছে আপনার ওয়েবসাইটের মধ্যে, তারা কিন্তু আপনার ইন্টারাকশন গুলোকে ট্র্যাক করতে পারবেন না, মানে আপনি ওনার ওয়েবসাইটে গিয়ে কি করছেন না করছেন
সেটা ওরা ট্র্যাক করতে পারবে না। তো এটাও কিন্তু মানুষের মাঝখানে অনেক মনে করে পজিটিভ একটা জিনিস মানে আসলো যে হ্যাঁ এটা তো সত্যি। আমি আমার ওয়েবসাইটে গিয়ে, যে কোনো একটা ওয়েবসাইটে গিয়ে আমি কি করছি না করছি সেটা তো অন্য একটা থার্ড পার্টি লোকের জানার কোনো মানে অধিকার নেই, তাই না? সেটা কে কে জানবে? আমি অ্যাজ এ ইউজার যে ওয়েবসাইটে যাচ্ছি সে জানবে, আর ওই ওয়েবসাইটের যে ওনার সে জানবে। এই দুইজন আছে, দুইটা পার্টি জানতে পারবে যে একটা ওয়েবসাইটের মধ্যে কি ঘটছে। যে ইভেন্ট গুলো করছে সে জানবে, আর যে যার ওয়েবসাইটে গিয়ে করছে সে জানবে। কিন্তু আমি যদি আমার ওয়েবসাইটের মধ্যে ফেসবুক পিক্সেল ইনস্টল করে দেই বা জিও ফোন ইনস্টল করে দেই, তাহলে কিন্তু ডেটাটা কিন্তু মানে কি ঘটছে না ঘটছে এটা কিন্তু আমাদের দুজনের মাঝখানে আর থাকলো না। তখন আপনার কি, একটা ইউজার এসে কি করছে না করছে সেই ডেটাটা কিন্তু আরো একজনের কাছে চলে গেল, থার্ড থার্ড লোকের কাছে। সেটাকে হতে পারে গুগল, হতে পারে ফেসবুক, হতে পারে টিকটক, হতে পারে পিন্টারেস্ট, কিন্তু এই লোকগুলোর কিন্তু এই জিনিসটা, এই ডেটাটা জানার কোনো অধিকার ছিল না। তো তখন মানুষজন কিন্তু এটা বুঝলো যে হ্যাঁ এটা তো সত্যি। তখন মানুষজন কি করলো, এই জিনিসগুলো ইউজ করতে একটু বেশি প্রেফার করলো, যে হ্যাঁ আমি আমার ডেটাটাকে এইভাবে শেয়ার করব না, বা একটা থার্ড পার্টি লোকের কাছে আমি দিব না। ঠিক আছে? তো তখন মানুষজন ওই অ্যাড ব্লকার গুলো ইনস্টল করতে শুরু করলো। ইনস্টল করতে গেলে তখন আমাদের এরকম কি বলে, মানুষের মধ্যে এই জিনিসটা পপুলার হয়ে গেল। ঠিক আছে? এতে কি হলো, ওই ট্র্যাকিং গুলো প্রিভেনশন হলো। তাহলে এটা হলো 2 নম্বর প্রবলেম। ঠিক আছে, আচ্ছা গেল। 3 নাম্বার কি হলো, যে হঠাৎ করে একদিন র্যান্ডমলি আইওএস বা আমাদের অ্যাপেল কোম্পানি কি করলো, হঠাৎ করে একটা আপডেট নিয়ে আসলো তাদের সফটওয়্যারের মধ্যে। সেটাকে বলছে iOS 14.5 আপডেট। ঠিক আছে? তো এই iOS 14.5 আপডেটে কি ওরা কি বললো, যে আমরা কি করব, আমাদের আইওএস এর মধ্যে বা আমাদের অপারেটিং সিস্টেমের মধ্যে আমরা ইনবিল্ড এরকম সিস্টেম তৈরি করব, যে যেখানে ট্র্যাকিং করা ইম্পসিবল হয়ে পড়বে, বা আমরা প্রিভেন্ট করার চেষ্টা করব একটা ইনবিল্ড। হ্যাঁ, যে মনে করেন সাপোজ আপনি আপনার ব্রাউজারে, আপনার কম্পিউটারে একটা অপারেটিং সিস্টেম ইনস্টল করেছেন, সাপোজ উইন্ডোজ বা ম্যাক ওএস, অথবা লিনাক্স, যাই হোক। ঠিক আছে? তো এখন যে সফটওয়্যারটা আপনি, মানে যে অপারেটিং সিস্টেমটা আপনি আপনার কম্পিউটারের মধ্যে ইনস্টল করেছেন, তো সেই কোম্পানি মনে করুন একটা নতুন ফিচার্স নিয়ে এসেছে, যে হ্যাঁ আমাদের ওয়েবসাইট, আমাদের ইউজারদের প্রাইভেসি কে আমরা মেনটেন করার জন্য, বা আমাদের ইউজারকে প্রাইভেসি প্রোটেকশন দেওয়ার জন্য আমরা একটা নতুন আপডেট নিয়ে এসেছি আমাদের অপারেটিং সিস্টেমের মধ্যে, যে হ্যাঁ আমাদের ওয়েবসাইটে মানে আমাদের ইউজারকে সহজে ট্র্যাক করা যাবে না। ঠিক আছে? তো সেরকম এই যে জিনিসগুলো ঘটছিল, তখন হঠাৎ করে আইওএস কি করলো, এরকম একটা আপডেট নিয়ে আসলো, 14.5 আপডেট যেটাকে বলা হয়। সেই আপডেটে ওরা কি বললো, যে হ্যাঁ আমরা কি করব, আমাদের ম্যাক ইউ যারা ইউজার হবে তাদেরকে আমরা তাদের ওই তাদের পিসিতে বা ল্যাপটপে যাই বলুক, ম্যাকের যে কোনো প্রোডাক্ট ইউজ করলে বা মোবাইল ইউজ করুক, যাই করুক, সেখানে আমরা কি করব, এরকম থার্ড পার্টি ট্র্যাকিং গুলোকে প্রিভেন্ট করার চেষ্টা করব। আচ্ছা, এটা একটা হলো 3 নম্বর প্রবলেম। আচ্ছা, 4 নম্বর কি প্রবলেম তৈরি হলো? 4 নম্বর প্রবলেম তৈরি হলো যে এই আইটিপি বলে একটা জিনিস হয় হয়, সেটা হলো ইন্টেলিজেন্ট ট্র্যাকিং প্রিভেনশন। ঠিক আছে? তো এইটাও কি করলো, মানে আমাদের অ্যাপেল কোম্পানি কি করলো, তাদের যে ব্রাউজার, সাফারি ব্রাউজার, সেই সাফারি ব্রাউজারের মধ্যে ও কি করলো, এই আইটিপি টাকে ইন্ট্রোডিউস করলো, যে ইন্টেলিজেন্ট ট্র্যাকিং প্রিভেনশন। মানে যদি কোনো ইউজার সাফারি ব্রাউজার ইউজ করে আপনার ওয়েবসাইটে ভিজিট করে, তাহলে কি করবে ও, ওই সাফারি ব্রাউজার কি করবে, চেষ্টা করবে যেন আপনার ওয়েবসাইটে পিক্সেল সঠিকভাবে যেন কাজ না করে, মানে ট্র্যাকিংটাকে প্রিভেন্ট করার চেষ্টা করবে। যেটা আমাদের এই ক্রোম ব্রাউজার গুলো করতো, সেই ক্রোম এক্সটেনশন গুলো করতো, সেটাই কিন্তু কি করলো, আমাদের সাফারি ব্রাউজার কি করলো, ইনবিল্ড তৈরি করে দিল। তার জন্য এক্সট্রা কোনো এক্সটেনশন বা এক্সট্রা কোনো সফটওয়্যার ডাউনলোড করার প্রয়োজন হয়নি। তারা ইনবিল্ড ওই সাফারি ব্রাউজারের মধ্যে এরকম একটা ফিচার নিয়ে আসলো, যে সেই ফিচারতে কি করবে, যে আপনার সাফারি ব্রাউজার দিয়ে যদি কেউ কোনো ওয়েবসাইট ভিজিট করে, তাহলে সেই ওয়েবসাইটে যদি কোনো ট্র্যাকিং রিলেটেড জিনিসপত্র করা থাকে, তাহলে সাফারি ব্রাউজার কি করবে, সেগুলোকে প্রিভেন্ট করার চেষ্টা করবে। আচ্ছা, এটা গেল 4 নম্বর প্রবলেম। ঠিক আছে? 5 নম্বর প্রবলেম কি হলো,
যে এই যে প্রাইভেসি জিনিসটা নিয়ে নিয়ে ধীরে ধীরে এই জিনিসটা মানে কমন মানুষের মধ্যে ছড়িয়ে পড়তে শুরু করলো। সবাই এই জিনিসটা কনসাস হয়ে পড়লো। আগে কিন্তু মানুষ এতটা প্রাইভেসি নিয়ে বা ডেটা রিলেটেড এত কনসাস ছিল না, বা মানুষ এত ভাবনা চিন্তা করতো না যে আমার ডেটা কে নিচ্ছে না নিচ্ছে সেটা কিন্তু না। কিন্তু এই জিনিসগুলো ঘটনা হওয়ার পর থেকে মানুষজন এই জিনিসগুলোকে নিয়ে একটু বেশি সিরিয়াস হয়ে পড়লো। হ্যাঁ, যে হ্যাঁ আমাদের ডেটাটা এরকম র্যান্ডমলি কেউ কিন্তু কালেক্ট করতে পারে না। সেরকম তার মাঝখানে আরো অনেক কি করলো, অনেক ব্রাউজার আসলো। যেমন আমি যে এই ব্রাউজারটা এখন কারেন্টলি ইউজ করছি, সেটার নাম হলো ব্রেভ ব্রাউজার, ঠিক আছে? তো এই ব্রাউজারেরও একটাই ফোকাস, যে আমাদের ব্রাউজার ইউজ করে যদি কেউ কোনো কিছু করে, মানে ওয়েবসাইট ভিজিট করে বা যাই করুক, সেই ওয়েবসাইটের মধ্যে যদি কোনো ট্র্যাকিং ইনবিল্ট করা থাকে, তাহলে সেই ট্র্যাকিং গুলোকে প্রিভেন্ট করবে। তার মানে আমাদের ইউজারের প্রাইভেসিটাকে আমরা কি করব, মেনটেন করব বা সেফ গার্ড করব, ঠিক আছে? তো সেরকম এই যে দেখেন আমাদের এই ব্রাউজারের মধ্যে, এই যে আমাদের ব্রেভ ব্রাউজারের মধ্যে একটা শিল্ড বলে একটা জিনিস আছে। এই শিল্ডটা যদি আপনি অন করে দেন, তাহলে আপনি দেখবেন এই জায়গায় এই যে আপনার ব্লক স্ক্রিপ্ট, তারপর আপনি এই যে ব্লক ট্র্যাকার এন্ড অ্যাড, ঠিক আছে? তো এই জিনিসগুলো কিন্তু অটোমেটিক সে কিন্তু ব্লক করে ফেলবে। আচ্ছা, তো এই যে আমাদের এত কিছু প্রবলেম তৈরি হলো, যে আমাদের প্রথম প্রবলেমটা তৈরি হলো যে আমাদের আহ আহ মানে সবাই কনসাস হয়ে পড়লো, ঠিক আছে? 2 নাম্বার হলো এই যে আমাদের অ্যাড ব্লকার তৈরি হলো। অ্যাড ব্লকারের জন্য কি হলো, যে আমাদের এই ট্র্যাকিং গুলো যখন আমাদের ব্রাউজার সাইট থেকে ডাইরেক্ট আমাদের মানে আমাদের ওয়েবসাইট থেকে ডাইরেক্ট আমাদের ডেটা গুলো ব্রাউজার সাইট মানে আমাদের অ্যাড প্ল্যাটফর্ম বা অ্যানালিটিক্স প্ল্যাটফর্মের কাছে যাচ্ছিল, তখন আপনার ওই ব্রাউজারের মধ্যে যদি কেউ কোনো অ্যাড ব্লকার ইনস্টল করে থাকে, তাহলে এই ইভেন্ট গুলো কিন্তু ও কি করবে, ওই ক্রোম এক্সটেনশনটা কি করবে, প্রিভেন্ট করে দিবে, মানে ফায়ার হতে দিবে না, ঠিক আছে? আচ্ছা, তা এটা একটা প্রবলেম। তাহলে আমার ইভেন্ট গুলো সঠিকভাবে এই প্ল্যাটফর্মের কাছে যেতে পারছে না, বা মানে যারা এই ক্রোম এক্সটেনশন ইউজ করছে তাদের ডেটা গুলো আমার কালেক্ট করতে পারছি না। 1 নাম্বার প্রবলেম গেল। 2 নাম্বার কি হলো, 2 নাম্বার হলো কি, এই যে অ্যাপেল কি করলো, আমাদের iOS 14.5 আপডেট নিয়ে আসলো। সেখানেও ওরা কি করলো, যে আমরা এরকম আমাদের ওয়েবসাইটে যদি কোনো এরকম ট্র্যাকিং রিলেটেড কোনো জিনিসপত্র থাকে, তাহলে সেটাকে আমরা প্রিভেন্ট করার চেষ্টা করব। সেখানেও কি হলো, আমাদের এই ব্রাউজার ইভেন্ট গুলো কিন্তু বাধা পড়ে গেল। মানে মেন কথা হলো, যে আমাদের ব্রাউজার থেকে যে ডেটা গুলো আমাদের ডাইরেক্টলি আগে এই অ্যাড প্ল্যাটফর্ম বা অ্যানালিটিক্স প্ল্যাটফর্মের কাছে যাচ্ছিল, সেগুলোতে একটা বাধার সৃষ্টি হলো এই জিনিসগুলো আসার ফলে, ঠিক আছে? আচ্ছা, এই জিনিসগুলো যখন এই বাধা সৃষ্টি হলো, তখন এই প্ল্যাটফর্মরা, যে অ্যাড প্ল্যাটফর্ম গুলো আমাদের আছে, যদি আমি ফেসবুক ধরি, গুগল ধরি, টিকটক ধরি, বা এরা ধরি, এরা কি দেখলো, যে আমাদের কাছে যদি ডেটা না আসে, তাহলে কিন্তু আমরা সঠিক রেজাল্টটা আমাদের এই যারা অ্যাড চালাচ্ছে তাদেরকে দিতে পারবো না। কেন কি, এইসব কোম্পানি কার উপর বেসিস করে সবকিছু করে? ডেটার উপর বেসিস করে। এখন হলো ডেটা ফোকাসড সব ইন্ডাস্ট্রি, সব যত ইন্ডাস্ট্রিতে আপনি যাবেন, সবাই কিন্তু ডেটা ফোকাসড। কিন্তু এখন ডেটাটাই যদি আসতে বাধা পড়ে যায়, তাহলে তারা কিন্তু সঠিকভাবে অ্যাড পারফরমেন্স দিতে পারবে না, ঠিক আছে? তার জন্য এরা কি করলো, একটা অল্টারনেটিভ ওয়ে ফাইন্ড আউট করলো, যে ঠিক আছে, আমাদের ব্রাউজার থেকে ডেটাটা যখন আসতে পারছে না, ওয়েল এন্ড গুড, সেখানে অবশ্যই ঠিক আছে, কোনো অসুবিধা নেই যে হ্যাঁ এই অ্যাড ব্লকার গুলো অফ করে দিচ্ছে। এখন তো মনে করেন গুগল এসে বলতে পারে না যে এই যে যাদের ক্রোম এক্সটেনশন এরকম আছে, যারা এরকম অ্যাড ব্লক করে দিচ্ছে, তাদেরকে আমরা সাপোর্ট করব না। তাহলে কিন্তু কি হবে, মানুষজন গুগলের বিরুদ্ধে চলে যাবে। কেন কি, তারা মানে জোর করে মানুষের ডেটা কালেক্ট করার চেষ্টা করছে। অথবা এরকম আইওএস যারা বন্ধ করে দিচ্ছে, তো আইওএস এর জায়গায় iOS সফটওয়্যার, মানে অ্যাপেলের কোম্পানিতে তো গুগলের কোনো হাত নাই, বা ফেসবুকের কোনো হাত নাই, তারা তো সেখানে কোনো কিছু করতে পারবে না। তাই জন্য তারা একটা কি অল্টারনেটিভ ওয়ে ফাইন্ড আউট করার চেষ্টা করলো, যে ঠিক আছে, এই জিনিসগুলো তো আমরা প্রিভেন্ট করতে পারবো না। মানে কারা এটা ভাবছে, এই অ্যাড প্ল্যাটফর্ম গুলো, মানে গুগল ফেসবুক, আমরা এই জিনিসগুলোকে থামাতে পারবো না, এগুলো থাকবেই। তাহলে আমাদেরকে এমন কোনো অল্টারনেটিভ ওয়ে ফাইন্ড আউট করতে হবে, যেন এই জিনিসগুলো থাকা সত্ত্বেও আমরা যেন সেই জিনিসগুলোকে ট্র্যাক করতে পারি, বা ডেটাটা যেন আমাদের কাছে পৌঁছতে পারে, ডেটাটা যেন এরকম ব্লক না হয়ে যায়, ঠিক আছে?
তখন ওরা একটা জিনিস, নতুন জিনিস ইন্ট্রোডিউস করলো, সেটা হলো এই সার্ভার সাইড ট্র্যাকিং। ঠিক আছে? না হলে আগে শুধুমাত্র ব্রাউজার সাইড ট্র্যাকিংই চলতো, সার্ভার সাইড ট্র্যাকিং বলে কিছুই ছিল না। ঠিক আছে? কিন্তু এই সার্ভার সাইড ট্র্যাকিংটা আসলো কোথা থেকে? যখন থেকে মানুষজন এই জিনিসগুলোতে বেশি ফোকাস হয়ে পড়লো, এরকম ক্রোম এক্সটেনশন ইনস্টল করা চালু করলো, তারপর আপনার এই যে আইওএস এর এই আপডেট গুলো আসা শুরু করলো, আইটিপি এই জিনিসগুলো ইন্ট্রোডিউস হলো ক্রোম ইয়ের মধ্যে, সাফারি ব্রাউজারের মধ্যে। ঠিক আছে? তখন এই এরা কি করলো, এই জিনিসগুলো মানে একটা নতুন টার্ম বা নতুন প্রসেস বের করলো, সেই প্রসেসটার নাম হলো সার্ভার সাইড ট্র্যাকিং। তখন এই অ্যাপ প্ল্যাটফর্মেরা কি বললো, যে ঠিক আছে, তুমি আমার এই ব্রাউজার থেকে যে ইভেন্ট গুলো আসছিল সেগুলোকে তুমি বিভিন্ন প্রসেসে ব্লক করতে পারছো, হয় অ্যাড ব্লকারের মাধ্যমে, অথবা সাফারি ব্রাউজারের মাধ্যমে, অথবা এরকম প্রাইভেসি ফোকাস ব্রেভ ব্রাউজারের মাধ্যমে। যে কোনো প্রকারে হোক, এই ব্রাউজার এই ইভেন্ট গুলোতে একটা বাধা তৈরি করতে পারছো। কিন্তু তারা বললো যে ঠিক আছে, এই জায়গায় ইভেন্টটা বাধা হয়ে গেল, গেল না, কোনো কোনো প্রবলেম নেই। কিন্তু তুমি কি করো, অ্যাজ এ যারা ট্র্যাকিং সেট আপ করছে ওয়েবসাইটের মধ্যে, মনে করেন আমরা অ্যাজ এ ওয়েব অ্যানালিস্ট বা যারা এই ট্র্যাকিং সেট আপ করছে, তাদেরকে কি বললো, যে তুমি ডেটাটা কি করো, ব্রাউজার সাইট থেকেও পাঠাও, কিন্তু আবার আরো একটা ওয়ে আছে, সেই ওয়ে থেকেও পাঠাও। সে ওয়েটা হলো যে তুমি একটা কি করো, একটা সার্ভার একটা কোম্পানির কাছ থেকে রেন্ট করো। ঠিক আছে? রেন্ট করার পর তোমার ইভেন্ট গুলো ওই সার্ভারের কাছে পাঠাও, তারপর ওই সার্ভার থেকে ডেটাটা তুমি এই আমাদের কাছে বা অ্যাড প্ল্যাটফর্মের কাছে বা অ্যানালিটিক্স প্ল্যাটফর্মের কাছে পাঠাও। তাহলে কি হলো, যে আমার এই এই ব্রাউজার সাইডে ডেটাটা যদি থেমেও যায় বা ব্লক হয়ে যায়, বিভিন্ন কারণে হতে পারে, তাহলে এই ইভেন্টটা যেন আমাদের কাছে পৌঁছতে পারে। মানে এই এই রাস্তাটা যদি বন্ধ হয়ে যায়, তাহলে এই রাস্তাটা যেন খোলা থাকে। ঠিক আছে? তাই জন্য তারা বললো যে তোমরা যে দুটোই মানে দুই রকম ভাবে আমাদের কাছে ডেটা পাঠাও, ব্রাউজার সাইট থেকেও পাঠাও, আবার সার্ভার সাইট থেকেও পাঠাও। কেন কি, এই ব্রাউজার সাইটটা কিন্তু কোনো নিশ্চয়তা নেই, থাকলে ভালো, আবার ব্লক হয়েও যেতে পারে। এখন তো আপনি আগে থেকে ডিটারমাইন করতে পারবেন না যে আপনার ওয়েবসাইটে যে ভিজিট করছে, সে সাফারি ব্রাউজার ইউজ করে ভিজিট করছে, না কোন তার ব্রাউজারে কোনো অ্যাড ব্লকার ইনস্টল করা আছে। তাকে তো আপনি বলতে পারবেন না, এই তুমি তোমার অ্যাড ব্লক, তোমার ওয়েবসাইট, তোমার ব্রাউজার থেকে অ্যাড ব্লকার হটাও। হ্যাঁ, এরকম তো আপনি বলতে পারবেন না, বা এটা ডিটারমাইনও আপনি করতে পারবেন না। ঠিক আছে? তাই জন্য এই জায়গাটা ব্লক হলে কোনো মানে কোনো অসুবিধা নেই, এই রাস্তাটা তো খোলা আছে। তার মানে হয় আমার এদিক দিয়ে ডেটা গেল, না হলে আমার এদিক দিয়ে ডেটা গেল। ঠিক আছে? আচ্ছা, এই রাস্তাটা তখন আমাদের ইন্ট্রোডিউস হলো, যে সার্ভার সাইড ট্র্যাকিং। ঠিক আছে? তাহলে আমরা বুঝতে পারলাম যে আমাদের সার্ভার সাইড ট্র্যাকিংটা করার কেন প্রয়োজন হয়ে পড়লো। আচ্ছা, এইবার আমরা চলে আসি, যে আমরা যদি একটু রিয়েল লাইফ একটু এক্সাম্পল দেই, যে আমাদের এই জিনিসটা তো আমরা এমনি মনে করেন আমাদের ওয়েব অ্যানালিটিক্স এর ভাষায় বুঝলাম, কিন্তু যদি আমি একটা রিয়েল লাইফ আপনাদের বোঝানোর ক্ষেত্রে যদি আমি মনে করেন উদাহরণ দিয়ে বোঝাই যে এই জিনিসটা কেমন করে কাজ করে, তাহলে দেখবেন আপনি তাড়াতাড়ি ক্যাপচার করতে পারবেন। ঠিক আছে? কেমন ক্যাপচার? সাপোজ আমাদের দুজন, মনে করেন একটা ছেলে আছে আর একটা মেয়ে আছে, মনে করেন আহ এটা হলো সাকিব খান, তাই না? আর এটা হলো শাবনূর। ঠিক আছে? তো মনে করেন সাকিব খান আর শাবনূর মনে করেন একটা কলেজে পড়াশোনা করেন, সাপোজ। ঠিক আছে? এখন তারা প্রাপ্তবয়স্ক ছেলে মেয়ে। ঠিক আছে? তো তাদের মধ্যে বিভিন্ন দীর্ঘদিন কথাবার্তা হয়, তো তাদের মধ্যে কি হয়েছে, একটা প্রেম তৈরি হয়েছে। ঠিক আছে? তো তৈরি হওয়ার পর কি হয়েছে, সাকিব সাকিব হাসান কি করে, প্রত্যেক দিন একটা করে চিঠি লেখে, লাভ লেটার। ঠিক আছে? কাকে লেখে? এই শাবনূরকে। ঠিক আছে? তো এই লেটারের মধ্যে কি থাকে, কিছু ইনফরমেশন থাকে, যে আমি এই সেই এই বিভিন্ন রকম প্রেমের কাহিনী। ঠিক আছে? তো এই লেটারের মধ্যে থাকে। তাহলে এই ইনফরমেশনটা তো একটা ডেটা। ডেটা তো যে কোনো একটা, যে কোনো ইনফরমেশনকে আমরা ডেটা বলতে পারি, তাই না? তো সেটাও কিন্তু একটা ডেটা। তাহলে ডেটাটা কার কাছ থেকে যাচ্ছে? এই সাকিব খানের কাছ থেকে যাচ্ছে। কার কাছে? আমাদের এই শাবনূরের কাছে। ঠিক আছে? কার মাধ্যমে? ওই লেটারটার মাধ্যমে। ঠিক আছে? যেটা লাভ লেটার, ভালো কথা। এটা দীর্ঘদিন ধরে চলছিল। ঠিক আছে? যে সাকিব খান এরকম অনেক দিনের প্রেম, এরকম করে চিঠি লেখে, আর এই শাবনূরের কাছে দেয়। ভালো কথা। ঠিক আছে? তো এখন মনে করে এই সাকিব
খান হলো আপনার ওয়েবসাইট, ঠিক আছে। আর এই সাবনুর হলো আপনার ওই অ্যাড প্ল্যাটফর্ম বা অ্যানালিটিক প্ল্যাটফর্ম। তার মানে আপনার ওয়েবসাইটে যখন কোনো একটা ইউজার আসছে, তখন সেই ডেটাগুলো ডাইরেক্টলি সাকিব খানের কাছ থেকে এই সাবনুরের কাছে, মানে হলো ওই অ্যাড প্ল্যাটফর্ম অথবা অ্যানালিটিক্স প্ল্যাটফর্মের কাছে ডাইরেক্ট যাচ্ছিল, মানে লাভ লেটারটা ডাইরেক্ট সাকিব খান কি করছিল, সাবনুরের হাতে দিচ্ছিল, যে নাও এই যে আমার লাভ লেটার, ঠিক আছে। তাই ডাইরেক্ট এই লেটারটা আদান প্রদান চলছিল। ভালো কথা। হঠাৎ করে একদিন কি করলো, এই সাবমেরিনের কি প্যারেন্ট, মানে হলো তাদের গার্জিয়ান, এই কথাটা জানতে পারলো যে এদের মধ্যে এরকম প্রেম আছে এবং এরা এরকম ডাইরেক্ট, মানে এরকম চিঠি আদান প্রদান করে, ঠিক আছে। আচ্ছা, সেটা কে হলো, এই যে এই, ঠিক আছে। এখন এই যে মাঝখানে যে ওই প্যারেন্টস যারা জানতে পারলো, এরা কি করলো, এই ডেটাটাকে, মানে এই চিঠি আদান প্রদানটাকে বাধা দেওয়ার চেষ্টা করলো। কেন, স্বাভাবিক একটা মেয়ের গার্জেন ভাববে, এটা স্বাভাবিক ভাবেই ভাববে না যে আমার মেয়ের সঙ্গে কে প্রেম করছে না করছে, আমি তো এটা বাধা দেওয়ার চেষ্টা করব, তাই না? এই কমিউনিকেশনটা যেন না ঘটে, ঠিক আছে। তো তখন কি করলো, কি করলো, এই কমিউনিকেশনটা, মানে এই চিঠি যে আদান প্রদান চলছিল, সেটাকে বাধা দেওয়ার চেষ্টা করলো। তাহলে একে যদি আমরা এখন অ্যাড ব্লকার অথবা আইটিপি অথবা ইউরোপিয়ান ইউনিয়ন বা জিডিপিআর, ঠিক আছে, এদেরকে কনসিডার করি, মানে এই অ্যাড ব্লকার বা আইটিপি বা ইউরোপিয়ান ইউনিয়ন বা জিডিপিআর, এটা হলো সাবনুরের গার্জিয়ান, ঠিক আছে, যে যারা এই জিনিসটাকে বাধা দেওয়ার চেষ্টা করছিল, কেন কি এটা একটা ইল্লিগাল জিনিস ঘটছিল, ঠিক আছে, যে এদের মধ্যে প্রেম, এদের মধ্যে বিয়ে হয়নি এখনো, তবুও প্রেম চলছে। ভালো কথা, ঠিক আছে। তখন এই সাকিব খান তো পাগল, প্রেম পাগল হয়ে গেছে, যে আমার সঙ্গে তার স্বপ্নের কথা হচ্ছে না, প্রেম বিচ্ছেদের একটা ব্যাপার স্যাপার হয়ে গেছে, বলছে পাগলের মতো ঘুরে বেড়াচ্ছে, বিভিন্ন গান করছে, এ করছে সে করছে, ঠিক আছে। আচ্ছা, এবার কি করছে, সাকিব খান বলছে যে ভাই আমি তো এরকম করে আর বাঁচতে পারবো না, ঠিক আছে। তখন এই অনেক খোঁজাখুঁজি করার পর কি করেছে সাকিব খান, যে একজনকে খুঁজে বার করেছে, যে এই শাবনূরের যে বাড়ি আছে, সেই বাড়ির পাশে একটা ছেলে থাকে, হ্যাঁ, ওদেরই কিছু রিলেটিভ বা কিছু একটা হতে পারে, ঠিক আছে। তো সেই লোকটা হলো এই যে এই নায়ক, ঠিক আছে। এও একে চেনে, ঠিক আছে। তো এখন এর কাছে গিয়ে বলেছে যে ভাই আমি তো ওই শাবনূরের সঙ্গে আমার এরকম প্রেম ভালোবাসা ছিল, কিন্তু তার গার্জেন জানতে পেরে গেছে, তাই জন্য তার সঙ্গে আমার যোগাযোগ বন্ধ করে দিয়েছে, ঠিক আছে। তাহলে তুমি আমাকে এখন হেল্প করো, ঠিক আছে। তো এই নায়ক কি করেছে, একে বলেছে যে আমি কি রকম ভাবে হেল্প করব, ঠিক আছে। তখন সাকিব খান বলেছে ভাই তোমাকে আর কিছুই করতে হবে না, তোমাকে আমি একটা চিঠি দিব, সেই চিঠিটা তুমি নিয়ে গিয়ে শাবনূরের কাছে দিয়ে দিবা, ব্যাস, তোমার শুধু এটুকুই কাজ, আর তোমার কোনো কাজ নাই, ঠিক আছে। তখন কি হতো, তখন কি করলো, সাকিব খান কি করলো, যে এই ডেটা, মানে ওর লাভ লেটারটা কি করতো, এই যে ওর বাড়ির পাশে, শাবনূরের বাড়ির পাশে যে হিরো থাকতো, তাকে দিত, ডাইরেক্ট শাবনূরকে দিত না। কেন কি, ডাইরেক্ট সাবনুরের সঙ্গে দেখা করলে তো ওর গার্জিয়ান আবার একে মানে গুন্ডা দিয়ে পিটাবে, তাই না? তাই জন্য ও ডাইরেক্ট সাবনুরকে দিত না, কি করলো ও, যে তার পাশের বাড়ির একজন ছেলেকে হায়ার করেছে, ঠিক আছে। এখন ওই পাশের বাড়ির ছেলে তো আর ওর গার্জিয়ান জানে না যে এই পাশের বাড়ির ছেলের সঙ্গে আবার মানে এই পাশের বাড়ির ছেলে আবার একে ওই মানে ডেটা আদান প্রদান করাচ্ছে, তাই না? সে এখন গার্জিয়ান জানে এই তো আমাদের পাশের বাড়ির ছেলে, ভাইয়ের, ঠিক আছে, এই শাবনূরের ভাইয়ের মতো ছোট বয়সে, ঠিক আছে। কিন্তু এ যে আবার একে হায়ার করে ফেলেছে, সে কিন্তু এখন এই আপনার গার্জেন জানে না, ঠিক আছে। তো কি করলো তখন সাকিব খান, যে ওর লাভ লেটারটা ডাইরেক্ট কি করতো, সাকিব খানের হাত থেকে এই এই নায়কের হাতে দিত। এই নায়ক কি করতো, তখন ওই লেটারটাকে নিয়ে গিয়ে শাবনূরের কাছে হাতে দিয়ে দিত, ঠিক আছে। তাহলে এই জায়গায় ডেটাটা কেমন করে, মানে ওই লাভ লেটার বা লাভ লেটারের মধ্যে যে ডেটাটা আছে, হ্যাঁ, সেটা কেমন করে যাচ্ছিল, যে আগে কি হচ্ছিল, সাকিব খান ডাইরেক্ট লেটারটা সাবনুরের হাতে দিচ্ছিল। তখন এই অ্যাড ব্লকার ওয়ালারা বললো, গার্জেন বললো যে না তুমি এইভাবে করতে পারবে না, ভাই তুমি এরকম আমাদের মেয়ের সঙ্গে ডাইরেক্ট প্রেম করতে পারবে না, বা এরকম কোনো লেটার দিতে পারবে না, লাভ লেটার দিতে পারবে না। তখন সাকিব খান কি বললো, ঠিক আছে কোনো অসুবিধা নেই, সাবনুরও এদিকে পাগল, যা এর সাকিব খানের সঙ্গে দেখা হচ্ছে না। সাকিব খান কি করলো, ঠিক আছে আমি ডাইরেক্ট আপনার মেয়েকে লেটার দিব না, ঠিক আছে। ও কি করলো, ওই তার পাশের বাড়ির একজনকে হায়ার করেছে, এই লেটারটা একে দিত, তারপর এই লেটারটা সাবনুরের কাছে পৌঁছে দিত। তার মানে আলটিমেট ডেটাটা আবার ওয়েবসাইটের কাছ থেকে এক প্ল্যাটফর্মের কাছেই চলে যাচ্ছে, কিন্তু ভায়া এই মাঝখানের লোকটা দিয়ে, ঠিক আছে। তাহলে এবার যদি এটাকে আমরা এই উপরের ছবিটার সঙ্গে একটু ম্যাচ করাই, তাহলে আমরা বুঝতে পারবো যে এই যে সাকিব খানকে যদি আমরা আমাদের ওয়েবসাইট ধরি, আর এই শাবনূরকে যদি আমাদের এই অ্যাড প্ল্যাটফর্ম বা অ্যানালিটিক প্ল্যাটফর্মকে ধরি,
তাহলে আগে ডেটাগুলো আমার ওয়েবসাইট থেকে ডাইরেক্ট এই অ্যাড প্ল্যাটফর্ম অথবা অ্যানালিটিক প্ল্যাটফর্মের কাছে যাচ্ছিল। কিন্তু তখন এই গার্জেন, মানে আমাদের অ্যাড ব্লকার, আইটিপি, এরা বললো যে বাবা এরকম চলবে না, ঠিক আছে, হটাও। ঠিক আছে, তখন কি করলো, আমরা এই রাস্তাটা বের করলাম। এই রাস্তাটা কি হলো, যে আমার ওয়েবসাইট ওই একই জায়গায় আছে আমাদের সাকিব খান, আর আমাদের অ্যাড প্ল্যাটফর্মও ওই একই আছে আমাদের সাবনুর, ঠিক আছে। কিন্তু তার মাঝখানে আমি কি করেছি, এই সাবনুরের পাশের বাড়ির একটা ছেলেকে, ছোট ভাইকে হায়ার করে ফেলেছি, ঠিক আছে। হায়ার করে সাকিব খান কি করছে, ডেটাটা প্রথমে এখান থেকে ওই এই মাঝখানে এখন এই মাঝখানে ছোট ভাইটা হলো এই মনে করেন সার্ভার, ঠিক আছে। তো এখন কি করছে সাকিব খান, তার লাভ লেটারটা ডাইরেক্ট এই ভাইয়ের কাছে দিচ্ছে, মানে এই ডেটাটা ডাইরেক্ট এই আপনার যে সার্ভারটা হায়ার করেছে নিয়েছেন আপনি, সেখানে ডেটাটা আসছে। তারপর কি করছে, আবার ডেটাটা এখান থেকে নিয়ে গিয়ে আপনার অ্যাড প্ল্যাটফর্ম বা অ্যানালিটিক প্ল্যাটফর্মের কাছে দিয়ে দিচ্ছে। তার মানে সাকিব খান লেটারটা ডাইরেক্ট ওর কাছ থেকে এই মাঝখানে এই ভাইয়ের কাছে দিচ্ছে। ওই ভাই কি করছে তখন, ওই লেটারটা নিয়ে গিয়ে সাবনুরের হাতে দিচ্ছে, বুঝতে পারছেন। তাহলে এই রকম করে পুরো ডেটাটা ফ্লো হচ্ছে, ঠিক আছে। তাহলে এটা হলো আমাদের ব্রাউজার সাইড, আর এটা হলো আমাদের সার্ভার সাইড, ঠিক আছে। তাহলে বুঝলাম, ঠিক আছে। এইবার মনে করেন আমাদের সার্ভার সাইড আর ব্রাউজার সাইড কেমন করে কাজ করছে, সেটা আমরা মানে একটা ধারণা নিতে পারলাম। আচ্ছা, এবার আমরা চলে আসবো, ঠিক আছে, যে আমাদের এই ব্রাউজার সাইট ইন্টারনালি কেমন করে কাজ করে, ঠিক আছে। তো এখানে ইন্টারনালি কেমন করে কাজ করে সেটা হলো যে, যখন আমাদের কি করে, আমাদের ওয়েবসাইটে যখন আমরা আমাদের পিক্সেলের কোডটা বসাই, তখন আমরা কি করি, আমাদের জিটিএম এর মাধ্যমে কি করি, পিক্সেল ট্র্যাকিং করতে পারি, ঠিক আছে। তো আমরা জিটিএম এর মাধ্যমে দুটো প্রসেসে করতে পারি, একটা হলো ওই যে টেমপ্লেট ইউজ করে, আবার অথবা কোনো কোডিং মেথডের মাধ্যমে, যেটা এই যে এফবিকিউ, ট্র্যাক, পেজ ভিউ এইরকম ভাবেও করতে পারি, অথবা আমরা ওই টেমপ্লেট ইউজ করে করতে পারি। যখন আমরা টেমপ্লেট ইউজ করি অথবা এই কোডিং এর মাধ্যমে মাধ্যমে যেইভাবেই করি না কেন, আমরা যখন আমাদের ওয়েবসাইটে পিক্সেলটা ইনস্টল করব, তখন আমাদের ওয়েবসাইটে যখন কোনো একটা ইভেন্ট ঘটবে, তখন আমরা কি করব, এই পিক্সেলটা যখন আমাদের ওয়েবসাইটে ফায়ার হবে বা এফবিকিউ ট্র্যাক, যে ইভেন্টটা আমরা ট্র্যাক করতে চাচ্ছি, সেই ইভেন্টটা যখন ফায়ার হবে, তখন আমাদের ওয়েবসাইট থেকে কি হবে, একটা এইচটিটিপি রিকোয়েস্ট যাবে। এইচটিটিপি রিকোয়েস্ট কাকে বলবো, যদি আমি আমার ওয়েবসাইটে একটু যাই। আচ্ছা, দাঁড়ান, ওয়েবসাইটটা খুলে যাক। হুম, এই যে আমাদের ওয়েবসাইটে চলে, এই লগ আউট হয়ে নেই। হ্যাঁ, এই যে আমাদের ওয়েবসাইটে চলে এসেছে। এখন এইচটিটিপি রিকোয়েস্ট কাকে বলবো, যদি আমি এই আমাদের এই ইন্সপেক্ট এলিমেন্ট করার পর, এই যে ইন্সপেক্ট এলিমেন্ট করার পর যদি আমি নেটওয়ার্ক সেকশনে আসি, আসার পর যদি আমি ওয়েবসাইটে একটু রিলোড দেই, তাহলে দেখবেন এই যে এখানে যত রিকোয়েস্ট এইরকম যাচ্ছে, এই রিকোয়েস্ট গুলোকে আমরা এইচটিটিপি রিকোয়েস্ট বলবো, ঠিক আছে। এবং এই রিকোয়েস্ট গুলো ফেলড হচ্ছে কি সাকসেস হচ্ছে, সেটা আমরা বুঝবো কেমন করে, এই স্ট্যাটাস দেখে। যদি 200 স্ট্যাটাস আসে, তার মানে আমরা আমাদের রিকোয়েস্ট গুলো সাকসেসফুল হচ্ছে। তো সেরকম আমাদের ওয়েবসাইটে যদি এরকম পিক্সেল ইনস্টল করা থাকে, তখন কি হয়, আমরা যখন ওই কোনো ইভেন্টকে ট্র্যাক করি, তখন এরকম একটা এইচটিটিপি রিকোয়েস্ট যায়। ওই জন্য আমরা নেটওয়ার্কে এসে এই যে এরকম /tr বলে যে সার্চ করি, তখন দেখবেন এই জায়গায় আমাদের ওই রিকোয়েস্টটা দেখায়। ওখানেই তো আমরা ক্লিক করে তারপরে এরকম ভেরিফাই করি, যেটা আমরা এতদিন দেখছিলাম। তো সেটাকেই আমরা বলি এইচটিটিপি রিকোয়েস্ট, ঠিক আছে। তো এই রিকোয়েস্টটা আমাদের ওয়েবসাইট থেকে কার কাছে যায়, ডাইরেক্ট ওই অ্যাড প্ল্যাটফর্ম অথবা অ্যাড অ্যানালিটিক্স প্ল্যাটফর্মের কাছে যায়, ঠিক আছে। আচ্ছা, মানে পিক্সেল ইনস্টল করা থাকলে অ্যাড প্ল্যাটফর্মের কাছে যাবে। যদি আমি গুগল অ্যানালিটিক্স সেট আপ করে থাকি, তাহলে গুগলের কাছে যাবে, মানে যেটা আপনি সেট আপ করবেন সে তার কাছে যাবে। কিন্তু ঘটনাটা হলো যে আপনার ওয়েবসাইট থেকে ডাইরেক্ট ডেটাটা এই অ্যানালিটিক্স প্ল্যাটফর্ম বা অ্যাড প্ল্যাটফর্মের কাছে যাবে, কার মাধ্যমে, এইচটিটিপি রিকোয়েস্ট করার মাধ্যমে, ঠিক আছে। আচ্ছা, ভালো কথা। এটা আমাদের সার্ভার সাইড এইভাবে ইন্টারনালি কাজ করে। আচ্ছা, তাহলে এই সার্ভার সাইড বলছি, ব্রাউজার সাইড ইন্টারনালি এইভাবে কাজ করে। তাহলে সার্ভার সাইড কি কেমন করে কাজ করে,
তাহলে সার্ভার সাইডে কি হয়েছে, মাঝখানে একটা আমাদের লেয়ার এসছে, সেই লেয়ারটা হলো আমাদের সার্ভার। তাহলে আমাদের ওয়েবসাইটে যখন কোনো একটা ভিজিটর আসবে, তখন সে যে ইভেন্টটা করবে, সেই ইভেন্টটাতে যদি আমাদের ওয়েবসাইটে সাপোজ যদি ফেসবুক পিক্সেল ইনস্টল করা থাকে, তখন আমাদের ওয়েবসাইট থেকে কি হবে, একটা এইচটিটিপি রিকোয়েস্ট যাবে, আবার এইচটিটিপি রিকোয়েস্ট যাবে, কিন্তু এই রিকোয়েস্টটা ডাইরেক্ট এই অ্যাড প্ল্যাটফর্ম বা অ্যানালিটিক্স প্ল্যাটফর্মের কাছে যাবে না। এই রিকোয়েস্টটা আগে কার কাছে যাবে, আপনি যে সার্ভারটা নিয়েছেন, সেই সার্ভারের কাছে আগে এই এইচটিটিপি রিকোয়েস্টটা আসবে। আচ্ছা, আসলো, তখন আপনার এই সার্ভার কি করবে, আবার একটা এইচটিটিপি রিকোয়েস্ট ফায়ার করবে। আবার তারপর আপনি এই এইচটিটিপি রিকোয়েস্টের মাধ্যমে আপনি কি যদি অ্যানালিটিক্স এর কাছে পাঠাতে চান, অ্যানালিটিক্স এর কাছে পাঠাতে পারবেন। যদি আপনি ফেসবুকের কাছে পাঠাতে চান, ফেসবুকের কাছে পাঠাতে পারবেন। যদি টিকটকের কাছে পাঠাতে চান, টিকটকের কাছে পাঠাতে পারবেন। তার মানে মেন কথা হলো, আগে আপনার ডেটাটা ওয়েবসাইট থেকে ডাইরেক্ট এইচটিটিপি রিকোয়েস্টের মাধ্যমে ওই অ্যাড প্ল্যাটফর্ম বা অ্যানালিটিক্স প্ল্যাটফর্মের কাছে যাচ্ছিল। এখানে কি হচ্ছে, যে আপনার ওয়েবসাইট থেকে আগে কি হচ্ছে, সার্ভার সাইডে, যে আপনার ওয়েবসাইট থেকে আবার ওই এইচটিটিপি রিকোয়েস্টের মাধ্যমে ডেটাটা প্রথমে আপনার সার্ভারে আসছে, তারপর আবার আপনার সার্ভার থেকে এইচটিটিপি রিকোয়েস্ট আবার একটা ফায়ার হচ্ছে, তারপর সেটা ওই অ্যানালিটিক্স প্ল্যাটফর্ম বা অ্যাড প্ল্যাটফর্মের কাছে যাচ্ছে। ঠিক আছে? তাহলে এইভাবে আমাদের এই সার্ভার সাইডের ডেটাটা কাজ করে, বা সার্ভার সাইডে ইন্টারনালি এইভাবে কাজ হয়। ঠিক আছে, আচ্ছা, ভালো কথা। এইবার চলে আসি, তাহলে আমাদের ব্রাউজার সাইড আর সার্ভার সাইড ডেটাটা কেমন করে কাজ করছে বা ডেটাটা কেমন করে ফ্লো হচ্ছে, সেটা আমরা বুঝলাম। এবং আমাদের এই সার্ভার সাইড ট্র্যাকিং এর কেন প্রয়োজন হলো, সেটা আমরা বুঝলাম। এইবার আমরা আরেকটা টপিকে চলে আসবো, সেটা হলো যে আমাদের কুকি কি, এবং এই ফার্স্ট পার্টি কুকি এবং থার্ড পার্টি কুকি, এই জিনিসটা কি। ঠিক আছে, আচ্ছা। কুকি মনে করেন যে আপনার ব্রাউজারে আপনি যখন কোনো ওয়েবসাইট ভিজিট করেন, তখন আপনার ওই ওয়েবসাইট কি করে, আপনার ব্রাউজারে কিছু জিনিস স্টোর করে। কেন স্টোর করে, এটা ইউজারের মনে করেন এক্সপিরিয়েন্স ইমপ্রুভ করার জন্য এই জিনিসটা স্টোর করা হয়। ঠিক আছে, তো এই জিনিসগুলোকে আমরা কি বলি, কুকি বলি। তো সেই কুকি গুলো কোথায় স্টোর হয়, যদি আমি এই যে মনে করেন এই ওয়েবসাইটটা ভিজিট করেছি, তো এই ওয়েবসাইটে যদি আমি একটু ইন্সপেক্ট করি, করার পর যদি আমি এই অ্যাপ্লিকেশনে যাই, যাওয়ার পর এই দেখেন কুকিজ বলে আছে, কুকিজে গিয়ে যদি আমি আমার ওয়েবসাইটের ডোমেনটাতে ক্লিক করি, তাহলে দেখবেন এই যে আপনার এই জিনিসগুলো আপনার কুকিতে স্টোর হয়েছে। ঠিক আছে, আচ্ছা। এখন এই জিনিসগুলো যে আমাদের স্টোর হয়েছে, এইগুলোর বিভিন্ন রকমের কাজকর্ম থাকে। ঠিক আছে, তো এইগুলো আমাদের কি হয়, আহ আমাদের ইউজারের এক্সপিরিয়েন্স বাড়ানোর জন্য এই জিনিসগুলো ইউজ হয়। যেমন যদি আমি কিছু উদাহরণ দিয়ে আপনাদের বোঝাই, অনেক ক্ষেত্রে দেখবেন আপনি যদি কোনো ওয়েবসাইটে যান, কোনো একটা প্রোডাক্ট মনে করেন অ্যাড টু কার্ট করে রাখেন, সাপোজ, আবার মনে করেন অ্যাড টু কার্ট করার পর ওই ওয়েবসাইট থেকে বেরিয়ে গেলেন, যাওয়ার পর যদি আপনি আবার ওই ওয়েবসাইটে যান, দেখবেন ওই প্রোডাক্টটা আবারও ওই অ্যাড টু কার্টেই থাকে, ওখান থেকে কিন্তু রিমুভ হয়ে যায় না। এই যে ফাংশনালিটিটা, এটা কিন্তু একটা কুকি মাধ্যমেই হয়। অথবা মনে করেন সাপোজ আপনি ফেসবুকে আজকে একটা লগ ইন করেছেন, লগ ইন করার পর আপনি ফেসবুক ইউজ করে কেটে দিলেন, দেওয়ার পর আপনি যদি আবার ফেসবুকে যান, দেখবেন আপনাকে আর লগ ইন করার প্রয়োজন হবে না, অটো লগ ইন হয়ে থাকে। ঠিক আছে, কিন্তু এই যে ফিচার্সটা, সেটাও কিন্তু একটা কুকির কারণেই হয়। ঠিক আছে, তো কুকি হলো যে, কুকি কোনো খারাপ জিনিস নয়, ঠিক আছে। অনেকে তো আপনারা বলতে শুনবে যে কুকি মানেই খারাপ জিনিস, কিন্তু কুকি কিন্তু খারাপ জিনিস নয়। কুকি ছাড়া ব্রাউজার মানে কোনো ওয়েবসাইট চলতে পারবে না। ঠিক আছে, কিন্তু কুকির মধ্যে কোন কুকিটা আমাদের এফেক্ট করে সব থেকে বেশি, সেটা হলো থার্ড পার্টি কুকি। ঠিক আছে, এখন তাই বা আমি বুঝলাম কুকি হলো যে আমাদের ওয়েবসাইটে, যখন কোনো একটা ওয়েবসাইটে ভিজিট করি, তখন ওই ওয়েবসাইট আমাদের ব্রাউজারে আমাদের কুকিতে কিছু স্টোর করে। এই এই যে কুকিগুলো স্টোর করে, সেগুলোর মাধ্যমে বিভিন্ন ফিচার এনেবল করে। ওয়েবসাইটের বিভিন্ন রকম ফিচার হতে পারে, বিভিন্ন ইউজার এক্সপিরিয়েন্স ইমপ্রুভ করার কারণে হতে পারে, বিভিন্ন কারণে আমরা কুকি এখানে স্টোর করতে পারি। তো ঠিক আছে, কিন্তু এই যে কুকি গুলো আমার ওয়েবসাইটে স্টোর হয়েছে বা আমার ব্রাউজারে স্টোর হয়েছে, এখন এইগুলো কেমন করে বুঝবো রাহি ভাই, কোনটা কোনটা ফার্স্ট পার্টি কুকি আর কোনটা হলো থার্ড পার্টি কুকি? তাহলে বুঝবো কেমন করে? কেন কি আমাদের যেটা মেন কনসার্ন অ্যাজ এ
ট্র্যাকিং এক্সপার্ট হিসেবে আমাদের মেন কনসার্ন কিন্তু এই ফার্স্ট পার্টি কুকি নিয়ে নয়। আমাদের মেন কনসার্ন হলো এই থার্ড পার্টি কুকি নিয়ে। কেন কি এই থার্ড পার্টি কুকিটাই কিন্তু মানুষকে ট্র্যাক করতে হেল্প করে, বা এই থার্ড পার্টি কুকিটাই কিন্তু ধীরে ধীরে ডেপ্রিকেট হয়ে যাচ্ছে বা বন্ধ হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো এটা নিয়ে আমাদেরকে বেশি ভাবনা চিন্তা করতে হবে। ঠিক আছে। আচ্ছা, এখন এই থার্ড পার্টি কুকিটা কি হয়, মানে বুঝবো কেমন করে যে কোনটা ফার্স্ট পার্টি কুকি আর একটা কোনটা হলো থার্ড পার্টি কুকি? আচ্ছা, এবার বোঝার জন্য আপনাকে কি করতে হবে, যে আপনি যখন আপনার ওয়েবসাইটে ভিজিট করলেন, আপনার যে কোনো ওয়েবসাইটে যখন আপনি ভিজিট করছেন, তখন আপনার ওয়েবসাইট থেকে বিভিন্ন এইচটিটিপি রিকোয়েস্ট যাচ্ছে। ঠিক আছে। এখন এই এইচটিটিপি রিকোয়েস্টটা যদি আপনার ওয়েবসাইটের যে ডোমেন আছে ওই সেম ডোমেনেই যায়, তবে সেই, মানে আমাদের এইচটিটিপি রিকোয়েস্ট না, তার আগে আমি একটা জিনিস বলে দেই। যদি আপনি মনে করেন একটা ওয়েবসাইট ভিজিট করেছেন, ঠিক আছে, তো এখন ওই ওয়েবসাইটে যখন ভিজিট করেছেন তখন আপনার এই ওয়েবসাইট থেকে এইচটিটিপি রিকোয়েস্ট যাবে। এখন এই রিকোয়েস্টটা কার কাছে যাবে? যেই জায়গায় আপনি আপনার ওয়েবসাইটটা হোস্ট করেছেন। যেমন আমরা কোনো ওয়েবসাইট যখন আমরা তৈরি করতে যাই তখন আমাদেরকে বলে না একটা হোস্টিং কিনতে হবে, একটা ডোমেইন কিনতে হবে। তো সেরকম হোস্টিং আর কিছুই নয়, একটা সার্ভার, যে যে জিনিসটা আমি বললাম। যেমন কোনো একটা জায়গায় এরকম কিছু কম্পিউটার আছে, সেই কম্পিউটারে আপনি আপনার ওয়েবসাইটে হোস্ট করে রেখেছেন বা ওই জায়গায় রেখেছেন, যার জন্য আপনাকে মান্থলি একটা টাকা দিতে হয়। তো আপনি যখন আপনার ব্রাউজারে আপনার এই ওয়েবসাইটের ডোমেনটা লিখে সার্চ দিবেন বা এন্টার প্রেস করবেন, তখন কি হবে, আপনার এই এই আপনার ওই ব্রাউজার থেকে একটা এইচটিটিপি, একটা মানে এইচটিটিপি রিকোয়েস্ট যাবে কার কাছে? এই হোস্টিং সার্ভারের কাছে, যে জায়গায় আপনার ওয়েবসাইটটা হোস্ট করা আছে। ঠিক আছে। তখন এই ওয়েবসাইট যে জায়গায় হোস্ট করা আছে সেখান থেকে একটা রেসপন্স আসবে, যে হ্যাঁ তোমার ওয়েবসাইটটা আমি খুঁজে পেয়েছি বা আমার কাছে আছে। তখন ও কি করবে, একটা রেসপন্স আপনার এই সার্ভার থেকে আপনার ব্রাউজারের কাছে পাঠিয়ে দিবে। ঠিক আছে। এবং আপনার ব্রাউজারের কাছে যখন ওই রেসপন্সটা আসবে, তখন আপনি কিন্তু এই ওয়েবসাইটটা আপনার এরকম ব্রাউজারে দেখতে পারেন। ঠিক আছে। এই যে আমরা নেটওয়ার্কে যদি যাই, এই যে আমরা এখন যদি মনে করেন এই ওয়েবসাইটটা, মনে করেন আমি ওয়েবসাইটে ভিজিট করলাম, মনে করেন এই যে এন্টার দিয়েছি, ঠিক আছে, ঠিক আছে। দেওয়ার পর এই যে দেখেন আমাদের এই এইচটিটিপি রিকোয়েস্ট এইগুলো কিন্তু আমাদের যেই জায়গায় আমাদের ওয়েবসাইটটা হোস্ট করা আছে সেই জায়গায় যাচ্ছে। ঠিক আছে। এখন এই যে আমাদের ওয়েবসাইটে এই বিভিন্ন জায়গায় রিকোয়েস্ট গুলো গেছে, এই যে আমি যদি একটা এইচটিটিপি রিকোয়েস্টে ক্লিক করি, এই যে আমি যদি ক্লিক করি, তার একটা কিন্তু রেসপন্স আসছে। দেখেন এখানে একটা রেসপন্স বলে একটা ট্যাব আছে। এই রেসপন্সে যদি আমি চলে আসি, দেখেন আমাকে এখানে কিছু কোড ও রেসপন্স করেছে। কি রেসপন্স করেছে? যেই জায়গায় আমি আমার ওয়েবসাইটটা হোস্ট করে রেখেছি, মানে যেই সার্ভারের কাছে আমি আমার ওয়েবসাইটটা হোস্ট করেছি, তো সে কিন্তু আমাকে কিছু একটা রেসপন্স ইন, মানে এই রিকোয়েস্টটা করার পর ও আমাকে কিছু রেসপন্স দিয়েছে। ঠিক আছে। তো এইবার আমাদের যদি এরকম ব্রাউজার থেকে যে এইচটিটিপি রিকোয়েস্ট গুলো যাবে, সেই রিকোয়েস্ট গুলো যদি আমাদের ওয়েবসাইটের যে মেন ডোমেন সেই ডোমেনেই যায়, এবং তার বদলে যে রেসপন্সটা আসবে সেই রেসপন্সের মাধ্যমে যদি কোনো কুকি আমাদের ওয়েবসাইটে ড্রপ হয়, তাহলে সেগুলোকে আমরা ফার্স্ট পার্টি কুকি বলবো। যে আমি একটু আগেই বললাম যে আমাদের ওয়েবসাইটে যখন কোনো একটা ওয়েবসাইট আমি ভিজিট করি, তখন ওই ওয়েবসাইট কি করে, আমাদের এই এখানে আমাদের কুকি ড্রপ হয়। কিন্তু এই কুকি গুলো ফার্স্ট পার্টি কুকি কিনা বা থার্ড পার্টি কুকি কিনা তা বোঝার জন্য আমাদের এইভাবে আপনি বুঝতে পারেন যে আমাদের এই ব্রাউজার থেকে যে এইচটিটিপি রিকোয়েস্ট গুলো যাচ্ছে, সেই এইচটিটিপি রিকোয়েস্ট গুলো যদি আমাদের ডোমেন বাদ দিয়ে অন্য ডোমেনে যায়, এবং ওর রেসপন্স হিসাবে যেই মানে যে রেসপন্সটা আসবে তার মাধ্যমে যদি কোনো কুকি ড্রপ হয়, তাহলে সেটাকে আমরা ফার্স্ট পার্টি কুকি বলবো। যেমন যদি আমি একটা এইচটিটিপি রিকোয়েস্টে যাই, নেটওয়ার্কে যাই, তো এখানে যদি আমি একটু যাই, দেখেন আমি যদি এই যে প্রথম যে এইচটিটিপি রিকোয়েস্টটা গেছে সেটাতে আমি ক্লিক করি, তাহলে দেখেন লেখা আছে এখানে রিকোয়েস্ট ইউআরএল, মানে কোন ইউআরএল এর রিকোয়েস্টটা গেছে। তা এখন যদি এই রিকোয়েস্ট ইউআরএলটা যদি একটু দেখেন, তাহলে দেখেন এই ডোমেন আর আমার ওয়েবসাইটের মেন ডোমেন কিন্তু সেম। এখন অ্যাজ এ রেসপন্স হিসাবে যে জিনিসটা এসছে এর মাধ্যমে যদি কোনো কুকি আমার ব্রাউজারে ড্রপ হয়, সেটাকে আমি ফার্স্ট পার্টি কুকি বলবো। কেন? কেন কি এই এইচটিটিপি রিকোয়েস্টটা আমার ওয়েবসাইটের ডোমেনেই গেছিল। কিন্তু কিন্তু যদি এরকম কোন এইচটিটিপি রিকোয়েস্ট যায়, যদি সাপোজ ধরে নেই আমি এখানে যদি যদি থাকে, আচ্ছা এখানে পাবো না, ফর্মস পেজে যাব, কেন কি ফর্মস পেজে আমরা বিভিন্ন থার্ড পার্টি জিনিস ইউজ করেছি,
সেখানে আমাদের দেখতে পারবো। যদি মনে করেন এই ক্যালেন্ডার ফর্মটাই দেখি, সাপোজ ধরেন, সাপোজ এই যে আমি এই পেজটা ভিজিট করেছি, তো এই পেজটা ভিজিট করার পরেও তো আমাদের এইচটিটিপি রিকোয়েস্ট গুলো গেছে। এখন যদি আমি দেখি কোথায় গেল, এই যে মনে করেন যদি এইটাই দেখি, আচ্ছা এটা মনে করেন এটা দেখলাম, বা ক্যালেন্ডার কিছু আছে নাকি দেখি দাঁড়ান। এই যে মনে করেন এই যে হাফস্পট, মনে করেন সাপোজ ধরেন, ঠিক আছে, এই যে মনে করেন হাবস্পটের একটা কিছু মনে করেন রিকোয়েস্ট যাচ্ছে আমাদের ওয়েবসাইট থেকে। কিন্তু এই ওয়েবসাইটটা, এই এইচটিটিপি রিকোয়েস্টটা কোন ডোমেনে গেছে? দেখেন এটা কিন্তু আমাদের ওয়েবসাইটের ডোমেন নয়। এই যে pfhl pf-help.netlify.app, এটা কিন্তু আমাদের ডোমেন নয়। আমাদের ডোমেন কি? dev আর মাসুম রেজা pantheonsite.io। তা এই যে আমাদের রিকোয়েস্টটা গেছে, এই রিকোয়েস্টের রেসপন্স হিসাবে যদি কোনো কিছু আসে এবং তার মাধ্যমে যদি আমাদের কোনো মানে করেন কুকি ড্রপ হয়, তাহলে সেটাকে আমরা কি বলবো? থার্ড পার্টি কুকি। কেন কি এই রিকোয়েস্টটা কিন্তু একটা থার্ড পার্টি ডোমেনে গেছে, আমাদের ডোমেনে যায়নি। কিন্তু আমাদের ডোমেনেও কিন্তু রিকোয়েস্ট গেছে। যদি আমি এখানে যাই, এই যে দেখেন ফর্মস এর মধ্যে যদি আমি ক্লিক করি, তাহলে এই রিকোয়েস্টটা কিন্তু আমাদের ডোমেনে গেছে। দেখেন এই যে dev আর মেশম রেখে pentensite.io/forms, এই ডোমেনটা কিন্তু আমাদের ডোমেনই, ওয়েবসাইটের ডোমেন। তাহলে এইটার মাধ্যমে যদি কোনো রেসপন্স আসে এবং তার মাধ্যমে যদি কোনো কুকি ড্রপ হয়, সেগুলোকে আমরা কি করে কি বলবো? ফার্স্ট পার্টি কুকি। আর যদি মনে করেন এই রিকোয়েস্টটা কোনো এরকম থার্ড পার্টির কাছে যায়, যে মনে করেন এই যে পেপার ফর্মের ক্ষেত্রে যদি আমি ধরি, এই যে দেখেন এই যে পেপার ফর্ম, এই যে পেপার ফর্ম আমাদের ওয়েবসাইটে ইনস্টল করেছিলাম। তো পেপার ফর্মের ক্ষেত্রে দেখেন রিকোয়েস্টটা কার কাছে গেছে? paperform.co। তাহলে এটা কিন্তু আমাদের ডোমেন নয়। তাহলে এই যে রেসপন্সটা এসছে, এই রেসপন্সের মাধ্যমে যদি কোনো কুকি আমাদের ব্রাউজারে ড্রপ হয়, তাহলে সেটাকে আমরা থার্ড পার্টি কুকি বলবো। ঠিক আছে? আচ্ছা, এইটা একটা ওয়ে বোঝার। আরো একটা ওয়ে আছে বোঝার, সেটা হলো যে আপনি যে মনে করেন আমার যে ওয়েবসাইটটা আপনি ভিজিট করেছেন, এই যে আমি এই ওয়েবসাইটটা যে কোনো পেজ, এই পেজ হোক ওই পেজ হোক যে পেজে হোক, মনে করেন মেন কথা ওয়েবসাইটটা আমি ভিজিট করেছি, এই যে মনে করেন ওয়েবসাইটে ভিজিট করেছি, করার পর আমি কি করব? এরকম ইন্সপেক্ট এলিমেন্ট করে এরকম আসবো। আসার পর আমি কি করবো? এই অ্যাপ্লিকেশন সেকশনে যাব। যাওয়ার পর এই কুকিজতে যাব। যাওয়ার পর আমি আমার ডোমেনটা সিলেক্ট করে নেবো, এই যে আমার ডোমেনটা। এইবার এখানে দেখেন আমার যে কুকি গুলো ড্রপ হয়েছে, সেই কুকি গুলোর পাশে দেখেন এখানে ডোমেইনস লেখা আছে, এই যে ডোমেইন বলে একটা ট্যাব আছে। এখন এই ডোমেনের জায়গায় যে কুকি গুলোর পাশে এই ডোমেনে এরকম থাকবে, যে যেটা আপনার ডোমেন অথবা আপনার ডোমেনের সাব ডোমেন, এরকম এরকম ডোমেন এই জায়গায় আছে, তাহলে সেই কুকি গুলো হলো ফার্স্ট পার্টি কুকি। কিন্তু যদি এরকম কোনো কুকির পাশে থাকে যেটা আপনার ডোমেন নয়, বা আপনার ডোমেনের কোনো সাব ডোমেন নয়, তাহলে সেই কুকি গুলোকে আমরা থার্ড পার্টি কুকি বলবো। কেমন? উদাহরণ দিয়ে আমি যদি বলি, যে দেখেন এই যে CFUVID বলে একটা কুকি আমার এই ব্রাউজারে ড্রপ হয়েছে, এবং সেটা কোন ডোমেনে ড্রপ হয়েছে? hs.forms.com। অথবা যদি আমি এটা দেখি, CFUVID আর একটা এই ড্রপ হয়েছে, সেটা কোন ডোমেনে ড্রপ হয়েছে? hubspot.com। ঠিক আছে? তার মানে এইটা কিন্তু আমার ওয়েবসাইটের ডোমেন নয়। আমার ওয়েবসাইটের ডোমেন কি? দেব আর মাশরুম রেজা pantheonsite.io। বা আমার ওয়েবসাইটে কোনো সাব ডোমেনও নয় এটা। তাহলে কিন্তু এটা ফার্স্ট পার্টি কুকি নয়, এটা হলো থার্ড পার্টি কুকি। কিন্তু আমি সেই জায়গায় যদি আমাদের ফেসবুক পিক্সেলের যে কুকিটা ড্রপ হয়, এফবিপি কুকিটা, সেই কুকিটা যদি আমি একটু দেখি, তাহলে দেখেন এই কুকিটা কোন ডোমেনে ড্রপ হয়েছে? আমার ওয়েবসাইটের ডোমেনে ড্রপ হয়েছে। তার মানে এই এফবিপি কুকিটা হলো ফার্স্ট পার্টি কুকি এখন। ঠিক আছে? এটা কিন্তু থার্ড পার্টি কুকি ড্রপ, মানে থার্ড পার্টি কুকি নয়। কিন্তু এই এফবিপি কুকিটা যদি এরকম কোনো ডোমেনে ড্রপ হতো, যে মনে করেন facebook.com, এই জায়গায় এই যে এই জায়গায় মনে করেন লেখা আছে facebook.com, ঠিক আছে, এই যে এরকম মনে করেন লেখা আছে এই জায়গায় facebook.com, ঠিক আছে, এই যে এরকম, ঠিক আছে, বা অথবা আচ্ছা কোথায় গেল, ডিলিট হয়ে গেল নাকি? আচ্ছা ডিলিট হয়ে গেছে। আচ্ছা, ওই মনে করেন ওরকম facebook.com বা কিছু একটা লেখা আছে, তাহলে ওটা কিন্তু আমাদের থার্ড পার্টি কুকি হতো। মেন কথা হলো যে যদি কোনো কুকির আন্ডারে যদি আপনি দেখেন যে সেটা আমার ডোমেন ছাড়া অন্য কোনো ডোমেনে আন্ডারে ড্রপ হয়েছে, মানে এখানে যদি আমার ডোমেন অথবা আমার ডোমেনে কোনো সাব ডোমেন না থাকে, তাহলে আমি চোখ বন্ধ করে বলবো এটা হলো থার্ড পার্টি কুকি। ব্যাস। ঠিক আছে?
আর যদি দেখি যে হ্যাঁ কুকি, আমার একটা কুকি ড্রপ হয়েছে, কিন্তু ওই কুকিটা আমার ডোমেন অথবা আমার ডোমেনের কোনো সাবডোমেনে এই জায়গায় দেখতে পাচ্ছি, তাহলে আমি বুঝবো যে হ্যাঁ এই কুকিটা হলো ফার্স্ট পার্টি কুকি। চোখ বন্ধ করে, আর কোনো মানে ঝামেলা নাই। বুঝতে পেরেছেন? তাহলে এইভাবে আমরা বুঝবো যে কোনটা একটা ফার্স্ট পার্টি কুকি আর কোনটা হলো থার্ড পার্টি কুকি। তো সেটাই আমি এখানে দেখেন বলেছি যে যদি আপনার ব্রাউজার থেকে এরকম এইচটিটিপি রিকোয়েস্ট যায় এবং তার রেসপন্সে যে রেসপন্সটা আপনার সার্ভার থেকে আসবে, তার বদলে যদি কোনো ফার্স্ট পার্টি কুকি আপনার ড্রপ হয়, তাহলে আপনি সেটাকে ফার্স্ট পার্টি কুকি বলবেন, যদি সেটা সেম ডোমেনে হয়। যদি সেই ডোমেনটা থার্ড পার্টি কোনো ডোমেনে এই রিকোয়েস্টটা যায়, এইচটিটিপি রিকোয়েস্টটা, এবং তার বদলে যদি কোনো রেসপন্স আসে এবং তার বদলে যদি কোনো কুকি ড্রপ হয়, তাহলে সেটাকে আমরা থার্ড পার্টি কুকি বলবো। তাহলে দুই রকম ওয়ে আমি বলে দিলাম বোঝার, একটা হলো এই নেটওয়ার্ক থেকেও আপনি বুঝতে পারবেন, অথবা যদি আপনি অ্যাপ্লিকেশনে যান, যাওয়ার পর কুকিতে গিয়ে আপনি যে কুকিতে ক্লিক করেন, করার পর যে কুকিটা আপনি জানতে চাচ্ছেন যে এই কুকিটা ফার্স্ট পার্টি কুকি না থার্ড পার্টি কুকি, এই কুকিটা ফার্স্ট পার্টি কুকি না থার্ড পার্টি কুকি, তাহলে সেই কুকিটাতে আসবেন, আসার পর এই জায়গায় ডোমেনে চেক করবেন। যদি এই ডোমেনটা আপনার ওয়েবসাইটের ডোমেন হয় অথবা আপনার ওয়েবসাইটের কোনো সাব ডোমেন হয়, তাহলে সেই কুকিটা হলো ফার্স্ট পার্টি কুকি। আর যদি এরকম হয় যে না, আমি যে কুকিটা দেখছি সেই কুকিটা আমার ডোমেনের কোনো, এখানে লেখা আমার ডোমেন নাই, বা আমার ডোমেনে কোনো সাব ডোমেন নাই, অন্য একটা কোনো ডোমেন আছে, তাহলে আমি বুঝবো ওই কুকিটা হলো থার্ড পার্টি কুকি। বুঝতে পেরেছি? আচ্ছা, ভালো কথা, বুঝলাম এবার, ঠিক আছে। ফার্স্ট পার্টি কুকি আর থার্ড পার্টি কুকি। আচ্ছা, এইবার আমরা যখন ফেসবুক পিক্সেল ইনস্টল করেছিলাম, তখন আমাদের দুটো কুকি, আমি বলেছিলাম যে আমাদের ফেসবুক পিক্সেল যখন আমাদের ওয়েবসাইটে লোড হয়, তখন আমাদের ওয়েবসাইটে দুটো কুকি ড্রপ হয়। মানে যখন পিক্সেল লোড হয় তখন একটা কুকি ড্রপ হয়, আর যখন মানুষজন অ্যাডে ক্লিক করার পর আমাদের ওয়েবসাইটে ভিজিট করে, তখন আরো একটা কুকি ড্রপ হয়। একটা হলো এফবিপি, যেটাকে আমরা ব্রাউজার আইডি বলি, আর একটা হলো এফবিসি, যেটা অ্যাড ক্লিকস আইডি বলি, ঠিক আছে। তো এই দুটো কুকি আমাদের ব্রাউজারে ড্রপ হয়। এখন এই দুটো কুকি কিন্তু ফার্স্ট পার্টি কুকিতেই ড্রপ হয়, আগে এককালীন সময়ে এটা থার্ড পার্টি কুকি হিসেবে আমাদের ওয়েবসাইটে ড্রপ হতো। কিন্তু এখন যেহেতু সব থার্ড পার্টি কুকি যেহেতু ধীরে ধীরে বন্ধ হয়ে যাচ্ছে, তাই জন্য সব অ্যাড প্ল্যাটফর্মই কিন্তু এখন আপডেটেড হয়ে গেছে। এখন এই কুকি গুলো যে আমাদের ড্রপ হয় আমাদের ওয়েবসাইটে, সেগুলো আমাদের ফার্স্ট পার্টি কুকি আন্ডারে ড্রপ হয়। ঠিক আছে, যদি আপনারা বাড়িতে গিয়েও ভেরিফাই করতে পারবেন, যদি আপনি যে ওয়েবসাইটে যাবেন সেই ওয়েবসাইটে যদি আপনি ফেসবুক পিক্সেল ইনস্টল করা থাকে, তাহলে এই যে এফবিপি কুকিটা যেটা ড্রপ হবে, যেটা একটু আগে ছিল ডিলিট হয়ে গেল, তাহলে সেখানে যদি আপনি দেখেন, তাহলে এই জায়গায় দেখবেন যে সেটা যদি আপনার যে ওয়েবসাইটের ডোমেন আছে সেই ডোমেনে আন্ডারে এই জায়গায় ড্রপ হবে। ঠিক আছে, তাহলে আমরা এই জায়গায় বুঝলাম যে ফেসবুক যখন আমাদের ওয়েবসাইটে ইনস্টল করা থাকে ফেসবুক পিক্সেল, তখন আমাদের একটা কুকি ড্রপ হয়, একটা হলো এফবিপি। আর যখন কেউ অ্যাডে ক্লিক করে আমাদের ওয়েবসাইটে ভিজিট হয়, তখন সে আরেকটা কুকি ড্রপ হয়, সেটা হলো এফবিসি। ঠিক আছে, এবং দুটোই ফার্স্ট পার্টি কুকি হিসেবে ড্রপ হয়। আচ্ছা, ভালো কথা। এরকম যখন আমাদের গুগল অ্যানালিটিক্স আমাদের ওয়েবসাইটে ইনস্টল করা থাকবে, তখন আমাদের এরকম তিনটা কুকি ড্রপ হয়। একটা হলো আন্ডারস্কোর জিএ, আর একটা হলো আন্ডারস্কোর, একটা হলো আন্ডারস্কোর জিএ, আর একটা হলো আন্ডারস্কোর জিএ আন্ডারস্কোর মেজারমেন্ট আইডি, আর একটা হলো এফপি আইডি। ঠিক আছে, তো এই এফপি আইডিটা মাঝে মাঝে চেঞ্জ হয়, কখনো এফপি আইডি হিসেবে মানে ড্রপ হয়, আবার কখনো আমরা এইটাকে এই ভ্যালুটাকে আমরা চেঞ্জ করতে পারি। এটা কেমন করে চেঞ্জ করবো আমরা দেখবো, ঠিক আছে। তো এটা মানে বাই ডিফল্ট এফপি আইডি হিসেবে ড্রপ হয়, অথবা আমরা যদি চেঞ্জ করে ফেলি এটাকে, তাহলে আমরা চেঞ্জ করার পর যে নামটা দিব সেই নামে আমাদের এই জায়গায় ড্রপ হবে। ঠিক আছে, এবং এইগুলো কিন্তু অ্যাজ এ ফার্স্ট পার্টি কুকি হিসেবে আমাদের ব্রাউজারে ড্রপ হয় যখন আমরা গুগল অ্যানালিটিক্স আমাদের ওয়েবসাইটে ইনস্টল করব। ঠিক আছে, ইনস্টল করা থাকবে। সেরকম আমরা যখন আমাদের ওয়েবসাইটে যখন গুগল অ্যাডস ট্র্যাকিং করা থাকবে, তখন আমাদের ওই ব্রাউজারে এরকম তিনটা কুকি ড্রপ হয়। একটা হলো আন্ডারস্কোর জিসিএল আন্ডারস্কোর এডাব্লিউ, একটা হলো আন্ডারস্কোর জিসিএল আন্ডারস্কোর জিবি, আর একটা হলো আন্ডারস্কোর জিসিএল আন্ডারস্কোর ডিসি। ঠিক আছে, তো এটাও কিন্তু ফার্স্ট পার্টি কুকির আন্ডারেই ড্রপ হয়। এখন যে কোনো প্ল্যাটফর্মই আপনি ট্র্যাক করেন না কেন, সব কুকি এখন ফার্স্ট পার্টি কুকির আন্ডারে ড্রপ হয়। এখন কিন্তু আর থার্ড পার্টি কুকির আন্ডারে ড্রপ হয় না। ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, গেল, দাঁড়ান। ফার্স্ট পার্টি কুকি গেল, থার্ড পার্টি কুকি গেল, এটা বললাম, ডিফারেন্স বললাম। এটা তো আমরা আজকে নয়,
এটাও নাই, নাই, এটাও না। এগুলা এর পরের দিন যখন সেট আপ করবো আমরা, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখেন আমি কিছু এখানে আপনাদের লিংক দিয়ে দিয়েছি। তো এখানে যদি আপনি দেখতে চান যে আমাদের গুগল আমাদের আমাদের ট্র্যাকিং রিলেটেড কি কি কুকি আমাদের ব্রাউজারে ড্রপ করে, সেটা যদি আপনি দেখতে চান তাহলে এই যে এই লিংকে যাবেন। তাহলে আপনি এখানে একটা পুরো লিস্ট গুগল দিয়ে দিয়েছে, যে লিস্টে আপনি দেখতে পারবেন যে আমাদের উম, এটা তো পুরোটা কি হলো, লোড হচ্ছে না কেন? হ্যাঁ, একবার পারপোজ অ্যানালিটিক্স অ্যাডভার্টাইজিং সিকিউরিটি। লোড হয় না কেন এটা? দাঁড়ান, এইবারে এই যে দেখছেন তো, যে অ্যাড ব্লকার অন করা ছিল, এই যে অফ করে দিলাম, দেখেন আবার সব করে এসছে, ঠিক আছে। এই যে দেখেন এই লিস্টে আপনি দেখতে পারবেন যে আপনার গুগল, আমাদের গুগলের যত রকমের ট্র্যাকিং আছে বা অ্যাড প্ল্যাটফর্ম আছে যাই আছে না কেন, তো তারা কি কি কুকি আমাদের ব্রাউজারে ড্রপ করে এবং সেটা কি রিলেটেড, সেটা কিন্তু এখানে একটা ফুল লিস্ট কিন্তু গুগল আমাদেরকে দিয়ে দিয়েছে। যে আপনি এখানে দেখতে পারবেন যে আপনার ট্র্যাকিং রিলেটেড অথবা অ্যাড রিলেটেড, মানে শুধু গুগল প্রোডাক্টের, অন্য কোনো প্রোডাক্টের নয়, মানে ফেসবুক টিকটক এগুলো নয়, শুধু গুগল রিলেটেড প্রোডাক্ট, মানে গুগল অ্যাডস, গুগল অ্যানালিটিক্স অথবা গুগলের যে প্রোডাক্ট গুলো আছে, ঠিক আছে। তো সেই প্রোডাক্ট রিলেটেড কি কি কুকি আমাদের ব্রাউজারে ড্রপ হয়, সেটার একটা ফুল এখানে লিস্ট দেওয়া আছে। আপনারা চাইলে এটা এক্সপ্লোর করতে পারেন, ঠিক আছে। আচ্ছা, করতে পারেন। আচ্ছা, এবার আমরা চলে আসি আরো দুটো মেন জিনিস, সেটা হলো একটা হলো জিডিপিআর আর একটা হলো সিসিপিএ, ঠিক আছে। তো জিডিপিআর আর সিসিপিএ কি হলো, মানে আমাদের যে ইউরোপীয়, এই যে আমাদের প্রাইভেসি রিলেটেড যে মনে করেন জিনিসগুলো মেনলি মানুষজন বেশি কনসাস হয়ে পড়লো, তখন আমাদের ইউরোপিয়ান ইউনিয়ন, মানে ইউরোপিয়ান কান্ট্রি গুলো যেগুলো আছে, তারা নিয়ে তাদের একটা সংস্থা আছে, সেটা হলো মানে জিডিপিআর, ঠিক আছে। তো তারা মিলে কি করলো, একটা রুল ঠিক করলো যে তোমাকে কি করতে হবে, যে ইউজারের যদি তোমাকে কোনো ডেটা ট্র্যাক করতে হয় বা কোনো ডেটা নিতে হয়, তাহলে তোমাকে কি করতে হবে, ইউজারের পারমিশন নিতে হবে, ঠিক আছে। তো সেই পারমিশনটা কি নিতে হবে, কেন নিতে হবে, কতটুকু নিতে হবে, ঠিক আছে। তো সেইগুলো আমরা যখন কুকি কনসেন্ট ব্যানার সেট আপ করবো তখন আমরা দেখব। কিন্তু আপনারা যদি একটু সম্বন্ধে জানতে চান যে না, জিডিপিআর কি, জিডিপিআর করলে কি হবে না হবে, কতটুকু কি সব, হ্যাঁ, তো এই জায়গায় আপনার একটা লিস্ট আছে, ঠিক আছে। তো আপনি এখানে দেখতে পারেন যে জিডিপিআর কি। তো এটাও কিন্তু ওই প্রাইভেসি ফোকাস নিয়ে, ঠিক আছে, যে আমাদের ইউজারের কোনো ইভেন্ট বা ইভেন্ট রিলেটেড ডেটা নিতে গেলে আমাদেরকে ইউজারের পারমিশন নিতে হবে, ঠিক আছে। তো সেটাও আমরা দেখবো যখন আমরা কুকি কনসেন্ট ব্যানার সেট আপ করবো, তখন আমরা দেখবো। তো আপনাদের সুবিধার মানে ইয়ের জন্য আমি একটু দিয়েছি, যে আপনারা যদি একটু আগে থেকে পড়তে পারেন তাহলে পড়বেন এই জায়গায়, ঠিক আছে। আচ্ছা, ভালো কথা, বুঝলাম। আহ 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 আহ, উম, আচ্ছা, ফার্স্ট, হ্যাঁ, এগুলো তো আমরা দেখবো। আচ্ছা, ঠিক আছে। এইবার আমরা